শুরু করেছিলাম মোহাম্মদ নিজাম উদ্দিনের লেখা রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি। আজ শুনবেন পঞ্চম এবং প্রথম খণ্ডের শেষ পর্ব। ওরা মানুষের মাংস খেয়ে বেঁচেছিল। অ্যালবামটা কোলের ওপর রেখে হতভম্ব হয়ে বসে আছে নূরে সভা। এটা জানার পর তার মাথা রীতিমতো ভোঁ ভোঁ করছে। সভ্য দুনিয়ার কিছু মানুষ দুর্গম অঞ্চলে আটকা পড়ে মানুষের মাংস খেয়ে বেঁচেছিল 80 দিনেরও বেশি সময় ধরে। সে টের পাচ্ছে একটা অবশ করা ঘোরের মধ্যে চলে যাচ্ছে যেন। তার বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে এটা। কল্পনা করতেই সারা শরীর গুলিয়ে উঠল। কেউ জানতো না আমরা অনেকেই বেঁচেছিলাম, তাই উদ্ধার করতেও কেউ আসেনি, বলল মুস্কান। সবাই অধীর আগ্রহে অপেক্ষায় থাকলাম রেস্কিউ টিম এসে আমাদের উদ্ধার করবে, কিন্তু 5 দিন পরও কেউ এলো না। সফা অ্যালবামের দিকে তাকালো। পেপার কিপিংসে ছড়াছড়ি, সবগুলোই আসল পত্রিকা থেকে কেটে লাগানো হয়েছে, কোনো ফটোকপি নয়। একটা কিপিংসের দিকে চোখ গেল তার। বড় বড় বোল্ড অক্ষরে লেখা, গা শিউরে ওঠা মুঠা হেডলাইন আর ধ্বংস হয়ে যাওয়া প্লেনের ছবি। সফা চোখ সরিয়ে নিল। আর একটা কিপিংসের দিকে তাকালো সে। ওটাতে বলছে মোট 102 জন যাত্রীর মধ্যে ঘটনাস্থলেই মারা যায়। বাকি 37 জনের বেশিরভাগই আহত ছিল। একদম সুস্থ কিংবা সামান্য আহত ছিল মাত্র 12 জন। 7000 মিটার উঁচু পাহাড়ের কোলে আমাদের বিমানটি আছড়ে পড়ে খুবই দুর্গম এলাকায়। বরফে ঢাকা উপত্যকা, প্রচণ্ড ঠান্ডা আর ঝোড়ো বাতাস। কোনো পানি নেই, খাবার নেই, গাছপালাও নেই যে পাতা খেয়ে বেঁচে থাকা যাবে। কোনো জীবজন্তুরও দেখা পায়নি ওগুলো শিকার করে যে ক্ষুধা মেটাতে পারবো। সফা আর একটা পৃষ্ঠা উল্টাতে গিয়ে টের পেল তার হাত একটু কাঁপছে। ভয়ঙ্কর ঘটনার কথা শুনে হয়তো নার্ভ সিস্টেমও ভরকে গেছে। কম্পিত হাতেই পৃষ্ঠাটা উল্টালো। আরও কিছু কিপিংস, আন্দিজের ম্যাপ, বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেই জায়গাটি বৃত্ত এঁকে চিহ্নিত করা, ভাঙাচোরা বিমানের ভেতর বসে থাকা জীবিতদের ছবি। এই ছবিগুলো আমার ক্যামেরায় তোলা হয়েছিল, জানালো মুস্কান। তার মধ্যে থেকে এক উদাস ধরনের ভাব চলে এসেছে। যদি আমাদের মধ্যে একজনও জীবিত অবস্থায় সভ্য দুনিয়ায় ফিরে যেতে পারে, তাহলে ছবিগুলি সবাই দেখতে পাবে। কিংবা আমাদের সবার মৃত্যুর পরও যদি কেউ এখানে আসে, তাহলে ছবিগুলো আলোর মুখ দেখবে। এই উদ্দেশ্যেই তুলেছিলাম। সফা দেখল একটা ছবিতে বাকিদের সাথে তরুণী মুস্কানও বসে আছে বিধ্বস্ত প্লেনের ভেতরে। ভারী সোয়েটার তার শরীর আর মাথা ঢাকা থাকলেও মুখটা দেখে চিনতে অসুবিধা হলো না। প্লেনে থাকা কিছু খাবার আর পানি অল্প অল্প করে খেয়ে 5-6 দিন পার করলাম আমরা। এর মধ্যে আহত আরও 3 জন মারা গেল। ওরকম জায়গায় শুধুমাত্র ফার্স্ট এড দিয়ে ওদের বাঁচিয়ে রাখা সম্ভব হয়নি। সফা মুখ তুলে তাকালো। মুস্কান জুবেরিকে ঝাপসা দেখল সে। কেমন একটা ঘোরের মধ্যে চলে গেছে। মুখ দিয়ে কোনো কথা বের করতে পারল না। 1 সপ্তাহ পর আমরা যারা বেঁচেছিলাম তারা টের পেলাম খিদে কতটা ভয়ঙ্কর হতে পারে। না খেয়ে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলাম ধীরে ধীরে। সফা আরেকটি কিপিংসের দিকে চোখ বুলালো। একই খবর, একই ছবি, তবে ভিন্ন ভিন্ন পত্রিকার। খিদের কাছে সব পরাজিত হয়। সবার আগে পরাজিত হয় স্বাদ, রুচি, তারপর যুক্তি, বুদ্ধি, সভ্যতা, মানবিকতা। মুখ তুলে তাকালো নূরে সফা। আমাদের মধ্যে নরম্যান নামের এক যুবক ছিল। প্রথমে ওই প্রস্তাব করল মিত্র যাত্রীদের মাংস খেয়ে বেঁচে থাকতে পারি আমরা। প্রচণ্ড শীত আর বরফের মধ্যে থাকার কারণে লাশগুলো পচে যায়নি। সফা টের পেল তার পেটটা গুলিয়ে উঠছে। মৃত মানুষের মাংস, দৃশ্যটা ভাবতেও কষ্ট হলো। প্রথমে কেউ রাজি হয়নি, কিন্তু আরও 3 দিন অভুক্ত থাকার পর কথা বলা থামিয়ে দিল মুস্কান। আগেই বলেছি খিদের কাছে সব কিছু হেরে যায়। ক্রমশ তার সামনে বসে থাকা মুস্কান জুবেরি আরও বেশি ঝাপসা হয়ে যাচ্ছে। যেন এক মায়াবী তার মায়ার জাল ছড়িয়ে দিয়েছে। চারপাশে এক ধরনের কুয়াশা। মাথাটা ঝিমঝিম করছে আগের চেয়েও বেশি। যাত্রীদের মধ্যে একজন ডাক্তার ছিল, কিন্তু সে ছিল মারাত্মক আহত। তাই ওরা সবাই সদ্য মেডিকেল থেকে বের হওয়ায়
আমাকেই বলল মৃত মানুষগুলোর কোনো অঙ্গ প্রত্যঙ্গ খাওয়ার উপযোগী আর পুষ্টি যোগাবে বেশি। একটু থামল মুস্কান। দিনের পর দিন আমরা মৃতদের খেয়ে বেঁচে রইলাম, অপেক্ষা করতে লাগলাম উদ্ধার পাওয়ার জন্য। যদিও ততদিনে অনেকেই হাল ছেড়ে দিয়েছিল, বাঁচার আশা কেউ করছিল না। আরেকটা ক্লিপিংসে আর ছবির দিকে তাকালো। প্রায় ভগ্নপ্রায় প্লেনের বাইরে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে বেঁচে থাকা কিছু মানব সন্তান। তাদের প্রত্যেকের চেহারা বিধ্বস্ত, শরীর দুর্ভিক্ষপীড়িত মানুষের মতোই। এভাবে 1 মাস চলে গেল, কিন্তু কেউ এলো না আমাদের উদ্ধার করতে। সফা আরেকটা পৃষ্ঠা উল্টালো কম্পিত হাতে। লাশগুলো কেটে খাওয়ার উপযোগী অংশগুলো আমরা বরফের ভেতর ঢুকিয়ে রাখতাম সংরক্ষণ করার জন্য। প্লেনের ভেতরে পাওয়া ম্যাচবক্স থেকে আগুন জ্বালিয়ে এটা ওটা পুড়িয়ে বরফ গলিয়ে খাবার পানি তৈরি করে নিতাম। কিন্তু কোনো কিছুই যথেষ্ট ছিল না। ক্রমশ বনের পশুর মতো হয়ে যাচ্ছিলাম আমরা, অভুক্ত পশু, হিংস্র আর অসভ্য। শুধু বেঁচে থাকাটাই যেন একমাত্র লক্ষ্য, আর কোনো উদ্দেশ্যই নেই আমাদের সামনে। পেপার ক্লিপিংস থেকে চোখ সরিয়ে মুস্কানের দিকে তাকিয়ে রইল নূরে সফা। তার মুখে কোনো রা নেই, কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে সে। চোখের সামনে মুস্কানের অবয়বটি কুয়াশার মতো মিলিয়ে যাচ্ছে, তরঙ্গায়িত হচ্ছে। তার কথাগুলো যেন বহুদূর থেকে ভেসে আসা গুঞ্জনের মতো শোনাচ্ছে এখন। আহত রোগগ্রস্ত মানুষগুলো টিকে থাকার অনেক চেষ্টা করেও একে একে ঢলে পড়ল মৃত্যুর কোলে। তারা হয়ে উঠল আমাদের আহার। সফার আবার বমি বমি ভাব হলো। এভাবে 2 মাস চলে গেল, কিন্তু উদ্ধারের কোনো চিহ্ন দেখতে পেলাম না। এবার প্রায় সবাই আশাই ছেড়ে দিল। 3 জন সাহসী যুবক চেষ্টা করলো পাহাড় থেকে নিচে নামার। আমরা বাধা দিলাম, কিন্তু তারা ছিল বেপরোয়া, কারো কথা শুনল না। একটু থামলো মুস্কান জুবেরি। ওদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সম্ভবত ভুল পথে গিয়ে মৃত্যুবরণ করেছে, কিংবা দুর্ঘটনায় পড়ে থাকবে হয়তো। এসব কথা আর শুনতে চাইছে না সফা, কিন্তু মুখ ফুটে কিছু বলতেও পারছে না। শেষ দিকে প্রায় 2 সপ্তাহ আমরা কেউ ঘুমাতে পারিনি। সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো ডিবির ঝাঁদরেল ইনভেস্টিগেটর। তার সেই দৃষ্টি ঢুলু ঢুলু। খাবার উপযোগী লাশ ফুরিয়ে গিয়েছিল। যারা বেঁচেছিলাম তারা মনে মনে আশা করতাম কেউ হয়তো এখন এমন কঠিন পরিস্থিতি সহ্য করতে না পেরে মারা যাবে, তারপর আমরা তাকে। সবার বমি বমি ভাবটা আবার ফিরে এলো, কিন্তু কেউ আর মরছিল না। দীর্ঘশ্বাস ফেলল মুস্কান। 2 মাসেরও বেশি সময় ধরে কঠিন পরিস্থিতিতে লড়াই করেও আমরা হয়তো টিকে থাকার অসামান্য ক্ষমতা অর্জন করে ফেলেছিলাম। কোনো কিছু আর আমাদের পরাজিত করতে পারছিল না। সফা আরেকটি পৃষ্ঠা উল্টালো। আরও 5 দিন কোনো কিছু না খেয়ে কাটিয়ে দিলাম। খিদে আমাদেরকে অসভ্যতার চরম অবস্থায় নিয়ে গেল। এক রাতে আমাদের মধ্যে একজন অন্য একজনকে হত্যা করে ফেলল। স্থির চোখে চেয়ে রইল সফা। আমরা সবাই বুঝতে পারলাম, কিন্তু এ নিয়ে কেউ কিছু বললাম না। আরও কয়েকটা দিনের আহার তো হলো। একটু থেমে উদাস হয়ে জানালা দিয়ে বাইরে তাকালো মুস্কান। ওই ঘটনার পর থেকে আমরা রাতে কেউ ঘুমাতাম না, কেউ কাউকে বিশ্বাস করতাম না। সবাই সতর্ক থাকতাম, সবাই জানতাম এরপর কি হতে চলেছে। এবার সফার দিকে তাকালো। একদল আরেক দলকে মেরে ফেলবে, নিজেদের আহার বানাবে। নূরে সফা মুখ খোলার চেষ্টা করলো, কিন্তু হাত তুলে তাকে থামিয়ে দিল মুস্কান। আপনাকে কিছু বলতে হবে না, যা বলার আমিই বলছি। একটু থেমে গম্ভীর করে নিঃশ্বাস নিল আবার। আমরা সবাই উদ্ধারের আশা ছেড়েই দিয়ে শারীরিক আর মানসিকভাবে ভেঙে পড়লাম। সবাই সবাইকে সন্দেহ করতে লাগলাম। যে কেউ যে কাউকে খুন করে খেয়ে ফেলতে পারে। বরফে ঢাকা উপত্যকায় মাটি থেকে 7,000 মিটার উপরে পশুর মতো বেঁচে রইলাম আমরা কয়েকজন মানুষ। সফা আরেকটি পৃষ্ঠা উল্টালো। কিছু পেপার কাটিংসের সাথে ছবিও আছে অনেক, কিন্তু স্পষ্ট করে দেখতে পাচ্ছে না। দৃষ্টি ঝাপসা হয়ে আসছে তার। অবশেষে একদিন সকালে হুট করেই একটা হেলিকপ্টার দেখতে পেলাম আকাশে। সফা চোখ দুটো পিটপিট করে দেখার চেষ্টা করল। একদল উদ্ধার পাওয়া মানুষের ছবি ভেসে উঠল তার সামনে। কেসকে চুপ মেরে আছে। ডাক্তার আসগার সায়াদও কিছু বলছেন না। জাওয়াদ নিজের সিটে এপাশ ওপাশ করছে বলে খ্যাচখ্যাচ শব্দ হচ্ছে। সেই শব্দটাই সুকঠিন নীরবতাকে জমাট বাঁধতে দিচ্ছে না। বুঝতেই পারছেন, দীর্ঘশ্বাস ফেললেন ডাক্তার।
মানুষের মাংস খেয়ে বেঁচে যাওয়াদের ব্যাপারে সমাজে আর আশেপাশের মানুষ কেমন আচরণ করে? কেশকে মাথা নেড়ে সায় দিল। বেঁচে যাওয়াদের মধ্যে একমাত্র মুস্কানই ছিল এশিয়ান মুসলিম। চশমাটা খুলে পরিষ্কার করে নিলেন ডাক্তার। তার অবস্থা হয়েছিল খুবই শোচনীয়। নিজের পরিবার থেকেও সে বিরূপ মনোভাবের শিকার হয়। খুব দ্রুতই তার জীবনটা অসহনীয় হয়ে ওঠে। চুপ মেরে রইল কেএসকে এই ব্যাপারটা বুঝতে পেরেছে। যেখানে আমাদের দেশে একজন ধর্ষিতাকেই সব অপমান আর গঞ্জনা সইতে হয়, সেখানে মানুষের মাংস খাওয়া একজনের সাথে কী আচরণ হবে সেটা অনুমান করা যায়। আমেরিকায় থাকলেও নিজের কমিউনিটিতে কঠিন অবস্থায় পড়তে হয়েছে মুস্কানকে। একদম স্বাভাবিক জীবনে ফিরে যাওয়াটা সম্ভব হয়নি। এই কথাটা আমাদের হাসপাতালে জানাজানি হয়ে গেলে ভীষণ সমস্যা হবে, রেপুটেশনের ব্যাপার, বুঝতেই পারছেন। ডাক্তারের কথায় মাথা নেড়ে সায় দিল কেএস খান। তাই আমি মুস্কানকে একটা অফার দিলাম। ডাক্তার একটু কেশে নিলেন। হাসপাতালের চাকরিটা সে ছেড়ে দিয়ে একজন কনসালটেন্ট হিসেবে কাজ করতে পারে। পর্দার আড়াল থেকে কাজ করতে কোনো সমস্যা নেই। কিন্তু মুস্কান এই প্রস্তাবে রাজি হয়নি। সে চাকরিটাই ছেড়ে দেয়। তখন কি উনি মিস্টার জুবেরিকে বিয়ে করেছেন? প্রথম জাওয়াত কোনো প্রশ্ন করল। মাথা নেড়ে সায় দিলেন ডাক্তার। এই ঘটনার মাসখানেক আগেই ওদের বিয়েটা হয়। কথাটা শোনার পর অনেকক্ষণ চুপ মেরে রইল কেএসকে। এরকম অভাবনীয় ঘটনা শুনতে হবে সেটা ঘুণাক্ষরেও ভাবেনি। আন্দিজের এই প্লেন ক্যাশের উপরে দুটো বই আছে, একটা সিনেমাও বানানো হয়েছে। সিনেমাটা না দেখলেও বই পড়েছে অনেক আগে। খুবই লোমহর্ষক কাহিনী। বইটা পড়ার প্রায় মাসখানেক সে কোনো ধরনের মাংস খেতে পারেনি। মাংস দেখলেই তার মনে হতো নরমাংসের কথা। একদল বিপন্ন মানুষ লাশ কেটে খাচ্ছে। হঠাৎ একটা কথা মনে পড়ে যাওয়ায় খুদখাত শাহবাজ খান নেড়ে চড়ে বসল। ডাক্তার, ওই ঘটনার উপরে আমি দুটো বই পড়েছি। ওইখানে তো মুস্কান নামের কোনো ক্যারেক্টারের কথা লেখা নাই। কথাটা শুনে সফার সহকারী জাওয়াদ গোল গোল চোখ করে চেয়ে রইল। তবে ডাক্তার আসগার গভীর করে নিঃশ্বাস নিয়ে বললেন, মুস্কানের অনুরোধে বই দুটো লেখক তার নাম ব্যবহার করেনি। এই চরিত্রটি অন্য নামে আছে বইয়ে। কেশকে চুপ মেরে গেল। মুস্কান জানতো এটা জানাজানি হলে সামাজিকভাবে কীরকম সমস্যায় পড়তে হবে। দীর্ঘশ্বাস বের হয়ে এলো ডাক্তারের ভেতর থেকে। বই লেখার অনেক আগেই সে তার নিজের কমিউনিটি আর পরিবারের কাছ থেকে বিরূপ আচরণের শিকার হয়েছিল। ওদের কাছে লুকানো যায়নি। আচ্ছা, এই কারণেই মুস্কান আমেরিকায় থাকেনি, অস্ফুট স্বরে বলল কেএস খান। ও বুঝতে পেরেছিল বইতে ওর কথা লেখা হলে শুধু আমেরিকাই নয়, পৃথিবীর সবখানেই বিরূপ আচরণের শিকার হবে সে। মাথা নেড়ে সায় দিল ডিবি সাবেক কর্মকর্তা। ঘটনাটা আসলেই প্যাথেটিক। কয়েক মুহূর্ত কেউ কোনোর কথা বলল না। অনেক রাত হয়েছে, আমি এবার উঠব। সম্বিত ফিরে পেয়ে ডাক্তারের দিকে মুখ তুলে তাকালো কেএসকে। হাত ঘড়িতে দেখে নিয়ে বললেন তিনি, একটু স্টাডি করে ঘুমোতে যাব। আপনাদের যদি আর কিছু জানার না থাকে তাহলে। মাথা নেড়ে সায় দিল কেএস খান। জাওয়াদকে ইশারা করে নিজেও উঠে দাঁড়ালো। সরি ডাক্তার, আমরা আপনার অনেক সময় নষ্ট করলাম। কথাটা বলেই হাত বাড়িয়ে দিল সে। ডাক্তার আসগার উঠে দাঁড়িয়ে কেএসকের বাড়িয়ে দেওয়া হাতটা ধরে সৌজন্যমূলক মাপায়াসি দিলেন। থ্যাঙ্কস ফর গিভিং আস ইউর ভ্যালুয়েবল টাইম। ডাক্তার আর কিছু না বললেও জাওয়াদকে নিয়ে ঘর থেকে বের হয়ে এলো সে। অ্যাপার্টমেন্টের বাইরে লিফটের সামনে এসে হাই তুলল। কি জানতে আসলাম আর কি জানলাম, অনেকটা বিড়বিড় করে বলল সাবেক ডিবি কর্মকর্তা। আমি কখনো ঘুণাক্ষরেও ভাবি নাই 72 এই আলোড়ন সৃষ্টিকারী ঘটনা আমাদের দেশের কেউ ছিল। হাফ ছাড়ল মিস্টার খান। শেক্সপিয়ার কইলাম অনেক আগেই বই লাগাছে, ট্রুথ ইজ দ্য স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। একদম সত্যি কথা। জাওয়াদ মাথা নেড়ে সায় দিল। কিন্তু স্যার, একটা জিনিস আমার মাথায় ঢুকছে না। কি? আপনি বলছেন আন্দিজের ঘটনাটা 1972 সালের। যদি তাই হয়ে থাকে তাহলে মুস্কান জুবেরির বয়স এখন কত? কপালের ডান পাশটা চুলকে দ্রুত হিসাব কষে ফেলল কেএসকে। 65 না 66। কিন্তু নূরে সপা স্যার তো আমাকে বলেছেন মহিলা দেখতে যথেষ্ট স্মার্ট, অ্যাক্টিভ, মানে খুব সুন্দরী।
60-এর পর কি এরকম থাকবার পারে না মানুষ? মাথা দোলালো জাওয়াদ। স্যার, আপনি বুঝতে পারছেন না। সফা স্যার বলেছেন সুন্দরপুরের এমপি ওই মহিলাকে বিয়ে করতে চাইছে। 66 বছরের কোনো মহিলাকে একজন এমপি বিয়ে করতে চাইবে কেন? কেশ খান আবারও গাল চুলকালো। একটু ধন্দে পড়ে গেছে সে। এখন আমার মনে পড়েছে, সফা স্যার ফোনে আমাকে ডিটেল বলার সময় বলেছিলেন ওই মহিলার বয়স আনুমানিক 30 থেকে 35-এর মধ্যে হবে। চমকে উঠল মিস্টার খান। বলো কি? জি স্যার, জোর দিয়ে বলল ছেলেটা। হায় হায়, সর্বনাশ হইয়া গেছে। মনে হইতাছে সফা বিরাট বড় ভুল কইরা ফেলাইছে। বুকের কাছে হাত দুটো ভাঁজ করে চুপচাপ দাঁড়িয়ে আছে মুস্কান জুয়েরি। তার দৃষ্টি সামনে বসা নূরে সফার দিকে নিবদ্ধ। ডিবির জানরেল ইনভেস্টিগেটর যেন আক্ষরিক অর্থেই হতবাক হয়ে আছে দীর্ঘ সময় ধরে। কোলের উপরে পেপার ক্লিপিংসের অ্যালবামটা নিয়ে সে বসে আছে। কখনো মনোযোগ দিয়ে ছবি আর নিউজগুলো পড়ছে, কখনো মুখ তুলে তাকাচ্ছে, যেন ছবির একটি চরিত্রকে সামনাসামনি পেয়ে মিলিয়ে দেখার চেষ্টা করছে বারবার। এই ঘটনার তো ঢোক গেল নূরে সফা। মানে মাতালের মতো আচরণ করছে সে। চোখ দুটো ঢুলু ঢুলু, কথা শেষ করতে পারল না। 1972 সালে, আস্তে করে মুস্কান জুবেরি বলল, তার ঠোঁটে দুর্বোধ্য হাসি। তখন কি আপনার জন্ম হয়েছিল? তারপর মাথাটা দোলালো সে। আমার তো মনে হচ্ছে না। সফা ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল মহিলার দিকে। আপনার কথা বলার ক্ষমতা লোপ পেয়ে গেছে। স্থির চোখে আবারও হাসি দিল। মনে হয় না যোগ বিয়োগ করে বয়স বের করার মতো অবস্থায় আপনি এখন আছেন। সফা ঢোক গিল। তার দৃষ্টি এখন ঝাপসা নয়, পানিতে প্রতিফলিত হওয়া প্রতিবিম্বের মতো টলমল করছে চারপাশের দৃশ্যপট। সমস্যা নেই, আপনার প্রশ্নের জবাব আমি নিজে থেকেই দিচ্ছি। ভালো করেই জানি আপনার মাথায় কোন কোন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সভা আবারও নির্বাক হয়ে চেয়ে রইল। তার মনে অনেক প্রশ্ন থাকলেও অজ্ঞাত এক কারণে কথা বলতে ইচ্ছা করছে না। উঠে দাঁড়ালো মুস্কান। সফার সামনে এসে ভালো করে তাকালো তার চোখের দিকে। ডাক্তার যেভাবে রোগীর চোখ পরীক্ষা করে ঠিক সেইভাবে। মনে হলো সন্তুষ্ট হয়েছে। সফা টের পেল মহিলার গায়ের গন্ধ। সেই গন্ধ মোহনীয়, মাদকতাপূর্ণ, দুর্দমনীয়। জোরে জোরে নিঃশ্বাস নিল সে। আহা, মায়াবী কণ্ঠে বলে উঠল মুস্কান। মাথাটা এবার একটু বিশ্রাম দিন। কি দরকার যোগ বিয়োগের হিসেব করে? বললামই তো, আমি আপনার সব প্রশ্নের জবাব দিয়ে দেব। আপনাকে কষ্ট করে কিছু বলতে হবে না, ভাবতেও হবে না। নূরে সফার মনে হলো সে বাস্তবে কোনো জগতে নেই, অপাথির্ব এক জগতের অমর্ত্যের এক অপ্সরার মুখোমুখি বসে আছে। তখন আমার বয়স ছিল 25। লাস্যময়ী হাসি দিয়ে বলল মুস্কান। কি বিশ্বাস হচ্ছে না? সপার থুতনিটা আলতো করে ধরে তার চোখে চোখ রেখে কয়েক মুহূর্ত চেয়ে রইল। স্বপ্ন বলে মনে হচ্ছে? শুধুমাত্র মুখটা একটু হাঁ করতে পারল সফা। আস্তে করে তার সেই ঠোঁট তর্জনী দিয়ে স্পর্শ করল মুস্কান। আরও গভীরভাবে তার চোখের দিকে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত, যেন বোঝার চেষ্টা করছে ডিবির ইনভেস্টিগেটরের মাথায় কোন চিন্তাটা খেলা করছে এ মুহূর্তে। আমি কে? নিঃশব্দে হাসল। আমি কে? সফা নির্বাক চোখে চেয়ে রইল কেবল তার দিকে। তুমি আমার সম্পর্কে অনেক কিছুই জানতে চাও, তাই না? সফার ঠোঁটে আঙুল ছোঁয়ালো সে। রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি। এই নামটা নিয়ে তোমার অনেক প্রশ্ন, তাই না? কেন আমি এ নাম দিলাম? সফার ঠোঁট দুটো সামান্য কেঁপে উঠল। অন্যরা তোমাকে এ সম্পর্কে কিছু বলেছে? মাথা দোলালো আপন মনে। ওসব একদম সত্যি না। মৃদু গোঙানি দিল নূরে সফা। আহ, তুমি কিছু বলো না, যা বলার আমিই বলছি। তারপর একটু থেমে আবার বলতে লাগলো সে। আমি আসলেই রবীন্দ্রনাথের ভক্ত, ছোটবেলা থেকেই। আমার মা খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতো, আমাকেও শিখিয়েছিল। 62-তে যখন পাকিস্তানি শাসক গোষ্ঠীর চোখ রাঙানি উপেক্ষা করে রবীন্দ্র জন্ম শতবার্ষিকী উদযাপন করা হলো, সেই ঐতিহাসিক অনুষ্ঠানে অনেকের সঙ্গে আমিও ছিলাম। তখন অবশ্য আমি অল্প বয়সী কিশোরী। সবার দিকে তাকালো সে। ঠিক এভাবে লক্ষ্মী ছেলের মতো বসে থাকো। কানের পাশ থেকে আবারও চুল সরিয়ে নিল।
এরপরই বাবার চাকরির কারণে আমরা সপরিবারে আমেরিকায় চলে যাই। সেখানে গিয়ে আমার মা, আমি রবীন্দ্রচর্চা অব্যাহত রেখেছিলাম। সকালে শুরু আর রাতে ঘুমোতে যাওয়ার আগে রবীন্দ্রসঙ্গীত শোনা গাওয়া আমাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। একটু থেমে আমার বলল, তো কয়েক বছর আগে যখন সুন্দরপুরে রেস্টুরেন্ট দেব তখন সেটার নাম নিয়ে খুব একটা ভাবিনি। রবীন্দ্রনাথের অজস্র কবিতা গান আমার মুখস্থ, তার গল্প উপন্যাসের অনেক চরিত্রই আমার প্রিয়। ওখান থেকে একটা বেছে নিয়ে দিতে এমন আর কি কঠিন কাজ। সফার দিকে তাকালো স্থির চোখে। সত্যি বলতে চারুলতা আর ঘরে বাইরে নাম দুটোই আমার প্রথম পছন্দ ছিল, কিন্তু নাম দেবার আগে একটা পাগলামি করে বসলাম। নূরে সপা বহু কষ্টে মুখ খুলতে পারল, কিন্তু জান্তব গোগানি ছাড়া কোনো শব্দ বের করতে পারল না। আর ব্যর্থ হলো বার করতে গিয়ে আবার। প্রচুর মজার মজার খাবার রান্না করলাম। রাতে ডাইনিং টেবিলে ক্যান্ডেল লাইট জ্বালিয়ে সেগুলো পরিবেশন করলাম সুন্দর করে। তারপর প্ল্যানচেট করে ডেকে আনতে চাইলাম আমার প্রিয় রবীন্দ্রনাথকে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল সে, কিন্তু উনি এলেন না। সত্যি সত্যি উদাস হয়ে গেল মুস্কান। কেন এলেন না জানো? সবার দিক থেকে কোনো সাড়া পাওয়া গেল না। বাঁকা হাসি দেখা গেল রহস্যময়ী ঠোঁটে। আমি ওনার সম্পর্কে এত কিছু জানতাম, আর এটা জানতাম না উনি খাওয়া দাওয়ার ব্যাপারে একদম অমনোযোগী ছিলেন। উনি মনে করতেন খাওয়া দাওয়া করা আর সময়ের অপচয় ছাড়া কিছুই নয়। তার চেয়ে বড় কথা, আমার বানানো খাবারগুলো প্রায় সবই ছিল ননভেজ। মাথা দোলালো ডাক্তার মুস্কান। রবীন্দ্রনাথের মধ্যবয়সের পর ভেজিটেরিয়ান হয়ে গিয়েছিলেন, তাই আমার মিনতি সত্ত্বেও উনি আর এলেন না। সেজন্যে মনের দুঃখে এমন নাম দিয়েছি। কথাটা তো সত্যি, তাই না? নির্বাক সফার দিকে তাকালো সে। তুমি বিরক্ত হচ্ছ? এসব গল্প শুনতে ভালো লাগছে না? আক্ষেপ মাথা দোলালো। ও সরি। এবার উঠে দাঁড়ালো মুস্কান। তুমি আসলে শুনতে চাও ওদের আমি কি করেছি, তাই না? তাকে একটু উদাস দেখালো। তাহলে মন দিয়ে শোনো। প্রথম জনকে আমি এখানে ডেকে আনিনি, ও নিজের আগ্রহেই চলে এসেছিল। চমৎকার মানুষ ছিল। রবীন্দ্রনাথের খাওয়া দাওয়ার পর আমার সাথে দেখা করলো, অনেক প্রশংসা করলো। সুযোগ পেলেই কাউকে কিছু না বলে চলে আসতো এখানে। ধীরে ধীরে আমাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠল। একদিন এই যে এখানে ঘরের চারপাশে চোখ বুলল সে। আমরা গল্প করছিলাম। পূর্ণিমা ছিল সেটা, বাইরে জ্যোৎস্না। ওর মধ্যে কী যে হলো, চোখ বন্ধ করে ফেলল মুস্কান। আমিও সাড়া দিলাম। একজন আরেকজনকে পাওয়ার জন্যে পাগল হয়ে গেলাম। সবার দিকে কেমন কাতরভাবে তাকালো, কিন্তু ওর নগ্ন শরীর ও গন্ধ আমাকে এলোমেলো করে দিল মুহূর্তে। ওর সাথে মিলিত হওয়ার আগ্রহ হারিয়ে ফেললাম। সবার সামনে একটু পারিচারি করলো সে। ও প্রথমে আমাকে অনেক বোঝানোর চেষ্টা করলো, তারপর আমাকে জোরাজুরি এক পর্যায়ে জবরদস্তি করতে লাগলো। ভীষণ ক্ষেপে গেলাম আমি। ওর ধারণাই ছিল না আমি ওকে কি করতে পারি। ও আমাকে অন্য সব মেয়ের মতো ভেবেছিল, দুর্বল অসহায়। বাঁকা হাসি দিল সে। দিলাম ওর ঘাটটা মোটকে। আধো অচেতনের মধ্যেই আঁতকে উঠল সফা। চোখ দুটো বিস্ফোরিত হয়ে আছে। ও মরে যাওয়ার পর ভাবলাম ওকে এভাবে অপচয় করাটা ঠিক হবে না, তাই খেয়ে ফেললাম। জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করলো নূরে সফা। অনেক দিন পর আরেকজন আমার প্রতি ঝুঁকলো আবার। আমিও সুযোগ করে দিলাম, প্রশ্রয় দিলাম। কৌশলে এখানে এনে নিঃশব্দে হাসল মুস্কান জুয়েরি। বাতাসে ঘ্রাণ নিল সে। তবে শেষে দুজনকে আমি পুরোপুরি কৌশল করে ডেকে এনেছি এখানে। ওরা চারুলতাকে পাবার জন্যে ঘরে বাইরে এসে হারিয়ে গেল চিরতরের জন্য। গভীর করে নিঃশ্বাস নিল। আর তুমি? সফার খুব কাছে মুখ নিয়ে এলো সে। তোমাকে আমি ডেকে আনিনি, তুমিও আমার টানে এখানে আসোনি, তাই ঠিক করেছি তোমাকে আমি। একটা রিংটোন বেজে উঠলে চমকে তাকালো মুস্কান। সোজা হয়ে দাঁড়ালো। সফা তার জ্যাকেটের খোলা জিপের ভেতরে কোনো রকমে কম্পিত হাতটা ঢুকিয়ে দিতে পারল। বুক পকেট থেকে মোবাইল ফোনটা বের করে আনতেই হাত থেকে সেটা পড়ে গেল মেঝের ভারী কার্পেটের ওপরে। ফ্যালফ্যাল করে সেদিকে চেয়ে রইল সে। মুস্কান তাকালো ফোনের দিকে। ডিসপ্লেটা আলোকিত হয়ে যাচ্ছে। কলার আইডি দেখতে পেয়ে নিচু হয়ে ফোনটা তুলে নিল। তার ঠোঁটে দেখা গেল মুচকি হাসি। কলটা রিসিভ করে স্পিকার অন করে দিল। ফোনটা চেপে রইল ইনভেস্টিগেটরের ডান কানে। হ্যালো নূরে সপা,
ওপাশ থেকে উদ্বিগ্ন একটা কণ্ঠ শোনা গেল, কিন্তু ডিবির তুখোর ইনভেস্টিগেটর কোনো জবাব দিতে পারল না। হ্যালো হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। একটা শব্দ বের করলো সবার মুখ দিয়ে। তার জিভ ভারী হয়ে গেছে, কথা বলতে গেলে গোঙানি বের হচ্ছে এখন। সু সু স্যার, বহু কষ্টে মাতালের মতো জড়ানো কণ্ঠে শুধু এটুকুই বলতে পারল। সফা, শুনেন শুনেন, আপনি যেই মুস্কানের কথা বলতেছেন সম্ভবত ওই মহিলা সেই মুস্কান না। নূরে সফা চোখ কুঁচকে তাকালো তার সামনে থাকা মুখটার দিকে। সেই মুখে দুর্বোধ্য হাসি, কিছুটা তাচ্ছিল্যের, কিছুটা অবজ্ঞার। সফার কান থেকে ফোনটা সরিয়ে নিল ডাক্তার মুস্কান। কলটা না কেটেই চেয়ারের পাশে বসে কফি টেবিলের উপর রেখে দিল। ফোন থেকে উদ্বিগ্ন কণ্ঠটা বেশ জোরে জোরে চেঁচাতে লাগলো, সফা, আপনি ঠিক আছেন তো? সফা, নূরে সফা। ঢুলুঢুলু চোখে পাশ ফিরে ফোনের দিকে তাকালো ডিবির ইনভেস্টিগেটর, কিন্তু হাত বাড়িয়ে ফোনটা ধরার ক্ষমতা তার নেই। ফোনের দিকে অবিশ্বাসে চেয়ে আছে কেএস খান। কলটা এখনও কেটে দেওয়া হয়নি, কিন্তু সবার দিক থেকেও কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। যাওয়ার তার দিকে ঝুঁকে ডিসপ্লেটা দেখল। স্যার, কি হলো? তার কণ্ঠে আতঙ্ক। সফা তো কোনো রেসপন্স করতেছে না। চিন্তিত ভঙ্গিতে বলল কেএসকে। আর কোনো কথা না বলে ফোনটা জাওয়াদের হাতে দিয়ে দিল সাবেক ডিবি কর্মকর্তা। ছেলেটা ফোন কানে চেপে বলতে লাগলো, স্যার স্যার, আমি জাওয়াদ স্যার। ফ্যাল ফ্যাল চোখে ছেলেটা তাকালো কেএস খানের দিকে। কইলাম না কোনো রেসপন্স করতেছে না, অনেকটা বিড়বিড় করে বলল কেএস খান। সফা স্যার কিছুই বলেননি? মাথা দোলালো সে। তাহলে ফোনটাকে রিসিভ করছে? ছেলেটার দিকে তাকালো সাবেক ইনভেস্টিগেটর। কলটা কাটছেন তো নাকি? ও সরি। কলটা কেটে দিয়ে জানতে চাইল জাওয়াদ, এখন তাহলে কি করবো আমরা? বুঝবার পারতাছি না, চিন্তার ভঙ্গিতে বলল মিস্টার খান। তার মাথায় নানান আশঙ্কা ঘুরপাক খাচ্ছে। মনে হয় এবার একটু দুহাঁ করলো, তারপর চুপ। ঘটনা কি? যেন সম্বিত ফিরে পেল কেএসকে। তারপর ঝটপট বলতে লাগলো, তুমি সুন্দরপুরে এসপিরে ফোন দাও। ওরে সফার ব্যাপারে কিছু জানে কি না জিজ্ঞাসা করো। সফা কই আছে ওই ব্যাপারে খোঁজ নিতে বলো, জলদি করো। আর আমি একটু ডাক্তারের সঙ্গে কথা বইলে আসতেছি। কথাটা বলি পেছন ফিরে ডাক্তারের অ্যাপার্টমেন্টের দরজার দিকে পা বাড়ালো আবার। কলিং বেল বাজতেই ডাক্তার নিজেই এসে দরজা খুলে দিলেন। কেএস খানকে দেখে অবাক হলেন ভদ্রলোক। আপনি? সরি, একটা জরুরি দরকারে আপনারে আবার ডিস্টার্ব করতে হইল। কি? বেশ রহস্য করে বলল মুস্কান জুবেরি। তুমিও কি ওই কেএসকের মতো মনে করো আমি অন্য কেউ? সফার মোবাইল ফোনের ডিসপ্লেতে কেএসকে নামটা সে দেখেছে, কিন্তু যাকে বলল সে চোখের পাতা খুলে রাখতেই বেগ পাচ্ছে। এখন মুখ দিয়ে শব্দ বের করতে গিয়ে আবার জড়িয়ে গেল। সফার গালে আলতো করে টোকা দিয়ে লম্বা করে ঘাড় নিল সে। এটা করার সময় চোখ দুটো কয়েক মুহূর্তের জন্য বন্ধ করে ফেলল। তোমাকেও অপচয় করার কোনো ইচ্ছা আমার নেই। মুচকি হেসে মুস্কান আবার নিজের আসনে ফিরে গেল। সফার ঢুলুঢুলু চোখে আতঙ্কের প্রচ্ছায়া দেখা যাচ্ছে এখন। ভয় পাচ্ছ? স্থির চোখে চেয়ে রইল কয়েক মুহূর্ত। হঠাৎ করে গুনগুন করে গান গাইতে শুরু করল মুস্কান। তোমায় কিছু দেব বলে চাই যে আমার মন, নাইবা তোমার থাকলো প্রয়োজন। যখন তোমার পেলেম দেখা, অন্ধকারে একা একা ফিরতেছিল বিজন গভীর বন। ইচ্ছা ছিল একটি বাতি জ্বালাই তোমার পথে, নাইবা তোমার থাকলো প্রয়োজন। গানটা থামিয়ে গভীর করে নিঃশ্বাস নিল। তোমার শরীরের ঘ্রাণটা বেশ, খেতে দারুণ লাগবে। সবা কিছু বলার চেষ্টা করলেও কিছু বলতে পারল না। তর্জনী নাড়িয়ে মানা করল মুস্কান, না, আমি আমার কথা বলছি। তারপর আবারও হাসি, আবারও রহস্যময় চাহনি। ওদের কিন্তু আমি একা খাইনি। রবীন্দ্রনাথে যারা খেতে আসে তারাও ওদের স্বাদ পায়। এমন অবস্থায় সফা আঁতকে উঠল কথাটা শুনে। আর তারা সবাই বেশ আয়েশ করেই ওদের খায়। বিস্ফোরিত চোখে চেয়ে রইল ইনভেস্টিগেটর। সেও ওই রেস্টুরেন্টে খেয়েছে, আয়েশ করেই খেয়েছে। ওদের খেতে তোমার কেমন লেগেছে? সবার মনে হলো সে বমি করে দেবে। রাগে কাঁপতে লাগলো তার সারা শরীর। আতঙ্কের সাথে টের পেল বমিটা বোধহয় এবার আর আটকাতে পারবে না। চেষ্টা করে কোনো লাভ নেই, তুমি এখন কথা বলতে পারবে না। হাত ঘড়িতে সময় দেখল।
কিছুক্ষণ পর আমার কথাও শুনতে পাবে না তুমি, আর এতক্ষণ ধরে আমি যা বললাম সেসব কথা কাউকে শোনানোর সুযোগও তুমি পাবে না। তুমি আমার কথা বুঝতে পারছো? নুরেশপা জোর করে চোখের পাতা খুলে রাখার চেষ্টা করল। এইটা কেমনে সম্ভব? একটু আগে যেখানে বসেছিল ঠিক সেখানেই আবারও বসে আছে কেএসকে। ডাক্তার আসকারও আগের চেয়ারে বসে আছে, তবে জাওয়াদ এখন ঘরে নেই। এইটা তো কোনো যুক্তিবুদ্ধিতে মিলানো যাইতেছে না। ডাক্তার আসকার মাথা নেড়ে সায় দিলেন। আপনি কেন? কেউই এটা বিশ্বাস করবে না, করতে পারবে না। আমেরিকা থেকে যে ডাক্তার এখানে জয়েন করেছিল তারও বিশ্বাস করতে কষ্ট হয়েছিল, কিন্তু ঘটনাটা সত্যি। আরেকবার বিস্মিত হলো কেস খান। কি কারণে এমনটা হয়েছে তা কি আপনারা জানেন? মানে আপনি নিজেও একজন নামকরা ডাক্তার, আপনার তো অনেক আইডিয়া থাকার কথা। ডাক্তার আসকার সাঈদ গম্ভীর হয়ে গেলেন, তার মুখ থমথমে। এটা মেডিকেল সায়েন্স দিয়ে ব্যাখ্যা করা অসম্ভব, অন্তত আজকের দিন পর্যন্ত এটা অব্যাখ্যাতই বলতে পারেন। আপনি মুস্কানের ব্যাপারে কিছু জিজ্ঞেস করেন নাই? আলতো করে দীর্ঘশ্বাস ফেললেন ডাক্তার। করেছিলাম। এরকম একটি বিস্ময়কর ঘটনা আমাকেও দারুণ কৌতূহলী করেছিল, কিন্তু মুস্কান আমাকে যেটা বলেছিল সেটা একেবারেই অবিশ্বাস্য। কি বলেছিল আপনারে? আগেই বলেছি, আন্দিজের প্লেন ক্র্যাশের সময় ওরা মৃত সহযাত্রীদের লাশ খেত। মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট হিসেবে কোনগুলো খাওয়ার উপযোগী সেটা বাছাই করার দায়িত্ব ছিল মুস্কানের ওপরই। একটু থেমে গেলেন ডাক্তার। কাকতালীয়ভাবে পরপর কয়েকদিন মানুষের শরীরের নির্দিষ্ট একটি অংশ ও খেয়েছিল। ওর ধারণা এর ফলেই হয়তো এর পরিবর্তন, ঘটনাচক্রে আবিষ্কার করেছে সে। কেসকে কিছুই বুঝতে পারল না। ইট ডাজেন্ট মেক সেন্স, বিড়বিড় করে বলল। মাথা নেড়ে সায় দিল আসকার। ইট রিয়েলি ডাজেন্ট মেক সেন্স অ্যাট অল। মানুষের শরীরে কোন অংশটা খাইতো মুস্কান? কেএসকের দিকে তাকালেন ডাক্তার। বুঝতে পেরেছেন ভদ্রলোকের আগ্রহের পারদ সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে। ও সেটা কখনো কাউকে বলেনি। দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। সম্ভবত এই জীবনে কখনো কাউকে বলবেও না। মিস্টার খান স্থির দৃষ্টিতে চেয়ে রইল। এই সিক্রেটটা সে কি কারণে কারোর সাথে শেয়ার করে না জানেন? কেসকে মাথা নেড়ে সায় দিল। একটা মারাত্মক বিশৃঙ্খলার জন্ম দিবে। সভ্যতা আর সভ্য থাকবে না। মানুষ হইয়া যাইব অসভ্য, পশু, ঠিক যেমনটা ছিল আদিম যুগে। একটু থেমে আবার বলল, ঠিক আদিমও নয়, তার চেয়েও বর্বর। একে অন্যরে খাওয়ানোর জন্য। আর বলতে পারল না। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার ভেতর থেকে। সবাই চিরযৌবন চায়। ডাক্তার আসগার সাঈদ চোখ বন্ধ করে ফেললেন। কতগুলো দৃশ্য ভেসে উঠল তার মনের পর্দায়। মৃত্যু হয়ে কাতর একজন মানুষ তার সবচাইতে ঘনিষ্ঠ বন্ধুর কাছে নিজের গোপন ভীতিটার কথা জানালো একদিন। ক্রমশ বার্ধক্যের চোরাবালিতে তলিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে মৃত্যুর হিমশীতল গহ্বর দিকে। কিন্তু সে বাঁচতে চায় আরও অনেক বছর। এই পৃথিবী ছেড়ে চলে যেতে বড় ভয়। আজকাল মৃত্যু চিন্তা তাকে দিনরাত ব্যতিব্যস্ত করে রাখছে। সব শুনে মুস্কান পরম মমতায় বন্ধুর হাত দুটো ধরে সহমর্মিতা জানালো, এই পৃথিবীতে আমার বন্ধু বলতে শুধু তুমি। সে চলে গেলে আমি বড় একা হয়ে যাব। আলো আধারির একটি ডাইনিং রুম, বিশাল একটি টেবিল। দুজন মানুষ চুপচাপ খেয়ে যাচ্ছে। কেউ কিছু জানতে চাইছে না, কেউ কিছু বলছেও না। যেন নীরবতার এক অলিখিত চুক্তিতে আবদ্ধ তারা। এরপর থেকে নির্জন জমিদার বাড়িটি হয়ে উঠল মৃত্যু ভয়ে অপদস্থ বৃদ্ধ মানুষটির নিয়মিত গন্তব্য। আর আলো আধারির ডাইনিং রুমটি তার গোপন তীর্থস্থান। অনেকক্ষণ পর চোখ খুললেন ডাক্তার। দেখতে পেলেন কেএস খান গভীর মনোযোগের সাথে চেয়ে আছে তার দিকে। মানুষ সবসময় চিরযৌবন লাভের আশায় মরিয়া, ধীর কণ্ঠে বললেন তিনি। সভ্যতা শুরু থেকে সে এই চেষ্টাই করে আসছে। এখনও এ নিয়ে বিরাট গবেষণা করছে হাজার হাজার বিজ্ঞানী, কিন্তু তারা কেউই জানে না মানুষের শরীরের ভেতরেই লুকিয়ে আছে চিরযৌবন লাভের সেই অমৃত। হতবুদ্ধি দেখালো কেএস খানকে। ডিজাইন্ড বাই মাদার নেচার, গম্ভীর মুখে বললেন ডাক্তার। আর এমনভাবে এটা করা হয়েছে যৌবন দীর্ঘায়িত করতে চাইলে পুরো হিউম্যান রেসটাই বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে। একটা বিশৃঙ্খলার জন্ম দেবে।
কয়েক মুহূর্ত চুপ করে থেকে আবার বললেন তিনি। মুস্কান এটা ভালো করেই জানে। অবিশ্বাস্য শোনালেও কেএসকে বোঝার চেষ্টা করল। মানুষের শরীরের ভিতরেই জীবন রক্ষাকারী উপাদান রয়েছে, আর সেটা প্রমাণিত। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট থেকে শুরু করে অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি রক্ত অন্য মানুষের জীবন রক্ষা করে থাকে। হয়তো চিরযৌবন লাভের উপাদানও মানুষ নিজের শরীরে বয়ে বেড়াচ্ছে, কে জানে। ডাক্তার, অনেকক্ষণ চুপ করে থেকে বলে উঠল সে। একটু চমকে তাকালেন আসকার সাইদ। আন্দিজের পরও কি মুস্কান জুবেরি কথাটা শেষ করতে না পারলেও সাবেক ইনভেস্টিগেটরের প্রশ্নটা কি ঠিক বুঝতে পারলেন। তাইলে ওই 5 জন মানুষের মাথা নিচু করে ফেললেন ভদ্রলোক। বাম হাত দিয়ে কপালটা আর্ততা করে ঘষতে লাগলেন তিনি। এটা আমি জানি না, শুধু জানি মানুষের ওই বিশেষ অঙ্গ প্রত্যঙ্গটির প্রতি অ্যাডিক্টেড হয়ে পড়েছে। এটা ওকে যৌবন ধরে রাখতে সাহায্য করছে, সেটা প্রমাণিত। অন্তত মুস্কানের কোনো সন্দেহ নেই এতে। কেএস খানের কপালে ভাঁজ পড়ল। সভ্যতার ইতিহাসে এরকম ঘটনা প্রচুর আছে। ক্যানিবালিজম এক ধরনের বিকৃত নেশা, মানসিক সমস্যাও বটে। হয়তো এ কারণেই কিছু অসভ্য জাতি ছাড়াও সভ্য জগতের অনেকেই সঙ্গোপনে এটার চর্চা করে থাকে। কদিন আগেও পাকিস্তানের 2 ভাইকে কবর থেকে লাশ তুলে রান্না করে খেয়ে ফেলার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। 70-এর দশকে ঢাকার আজিমপুরে কবরস্থানের নরমাংসভোজী জালিল বেশ আলোচনায় চলে এসেছিল। লাশের কলিজা খাওয়া ছিল তার নেশা। এরকম অনেক ঘটনার কথা সে জানে। আর প্রায় সব দেশেই আছে এমন কিছু মানুষ। আন্দিজে আটকা পড়ার সময় তারা সবাই 2 মাসের মতো নরমাংস খেতে বাধ্য হয়েছিল। কিন্তু মুস্কান এটা বুঝতে পারেনি, মানে চিরযৌবন লাভের কথা বলছি। যে অঙ্গটি খাওয়ার পর দারুণ এনার্জি পেয়েছিল সে, প্রচণ্ড শীত আর কষ্টের মধ্যে তাকে এক ধরনের প্রশান্তি দিয়েছিল। ও আমাকে বলেছে ওটা খাওয়ার পর নাকি তার নার্ভ খুব শক্ত হয়ে যায়। একটু থামলেন ডাক্তার। তবে উদ্ধার পাবার অনেক পরে সে আবিষ্কার করে তার মধ্যে এই পরিবর্তনটা ঘটে গেছে। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো কেএসকে। পরিবর্তন? কোনো পরিবর্তন না হওয়া। দীর্ঘ 40 বছরে তার মধ্যে যে পরিবর্তন হয়েছে সেটা খুবই কম। বলতে পারেন তার বেলায় ওটা খুব ধীরগতি হয়ে গেছে। 40টি বসন্তের পরিবর্তে মাত্র 7-8টি বসন্তের পরিবর্তন হয়েছে তার শরীরে। একটু থেমে আবার বললেন, যে ডাক্তার জয়েন করেছিল আমাদের হাসপাতালে সেও প্রথমে মুস্কানের পেছনে লাগলো ওই সিক্রেটটা জানার জন্য। কিন্তু মুস্কান যখন কিছুই জানালো না, তখন সে ক্ষিপ্ত হয়ে তার আন্দিজের ঘটনাটা বলে দিল হাসপাতালের কয়েকজনকে। সেই সাথে আরও বলতে লাগলো মুস্কান এখনও সুযোগ পেলে মানুষের মাংস খায়, সে মানুষ খেকো। কেএসকের মনে হলো আগামী কয়েক মাস কোনো মাংস খেতে পারবে না সে। ঠিক এমন সময় দরজায় নক হলো। সপ্রশ্ন দৃষ্টিতে তার দিকে তাকালেন ডাক্তার। জওয়াদ আসছে মনে হয়। কথাটা বলে মিস্টার খান নিজেই উঠে গেল দরজা খুলে দিতে। স্যার, ঘরে ঢুকেই উদ্বেগের সাথে বলল জওয়াদ। সুন্দরপুরের এসপি বলল সফাসার নাকি ওই মহিলার বাড়িতেই গেছেন। উনিও ফোন দিয়েছিলেন, কিন্তু ওনার কলটা রিসিভ করা হয়নি। ওনাকে এক্ষুনি ফোর্স নিয়ে ওই বাড়িটা রেড করতে বলে দিয়েছি। হড়বড় করে বলে গেল নূরে সফার সহকারী। কেএসকে পেছনে ফিরে তাকালো ডাক্তারের দিকে। ভদ্রলোক ভুরু কুচকে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে আছেন। আপনি না বললেন মুস্কানকে পুলিশ কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে? মাথা দোলালো মিস্টার খান। আসলে সফা মুস্কানের বাড়িতে গেছে। মহিলা নিজেই ওরে ফোন কইরা দেখা করতে বলছে। ওই বাড়িতে ঢোকার আগে সে আমারে ফোন দিয়া এইটা জানাইছিল। ডাক্তার আর কিছু বললেন না। তাকে যে ধোকা দিয়ে কথা আদায় করা হয়েছে সেটা ভালো মতোই বুঝতে পেরেছে এখন। আমার মনে হয় আপনারা এখানে সময় নষ্ট না করে ওই লোকে বাঁচানোর চেষ্টা করলেই বেশি ভালো হয়। কেএসকে টের পেলেও তার গায়ের পশম দাঁড়িয়ে গেছে। মুস্কান কোনোভাবেই ধরা দেবে না, মরে যাবে তবুও না। উদ্বিগ্ন হয়ে উঠে দাঁড়ালো কেএস খান। হয় সে আপনার ওই লোককে মেরে ফেলবে, হয়তো সে নিজে মরবে। একটু আগে সুন্দরপুরের এসপি কল করেছিল সফার ফোনে। মুস্কান সেটা ধরেনি। পরপর 3 বার চেষ্টা করেছে পুলিশের লোকটি। তার মানে সফার ব্যাপারে তারা উদ্বিগ্ন হয়ে উঠেছে, সেটাই স্বাভাবিক। গভীর করে দম নিয়ে নিল সে। তার সামনে যে বসে আছে তাকে নিয়ে এখন মাথা ব্যথা নেই, পুরোপুরি জ্ঞান হারাবার পথে আছে সে। একটু আগে
কোল থেকে পেপার ক্লিপিংসের অ্যালবামটি মেঝেতে পড়ে গেছে। এখন ফ্যালফ্যাল করে চেয়ে আছে সেটার দিকে। সেই দৃষ্টিতে শুধুই অসহায়ত্ব। তাকে যে ড্রাগস দেওয়া হয়েছে সেটা কাজ করে পা থেকে মাথা অবধি, কিন্তু খুব আস্তে আস্তে উপরে উঠতে শুরু করে। অবশ হতে থাকে হাত, মুখ, শেষে পুরোপুরি অচেতন। ক্লিপিংসের অ্যালবামের পাতার দুই কোণে মাখিয়ে দিয়েছিল সে। খুবই শক্তিশালী ডোজের একটি ড্রাগস। আঙুল থেকে সামান্য পরিমাণও যদি জিভে লেগে যায় তাতেই কাজ হয়ে যায়। আজ বিকেলের দিকে দ্রুত সে বুঝতে পেরেছিল ঘটনা কোন দিকে মোড় নিচ্ছে। যে এসপি তার সেবা করতে পারলে নিজেকে ধন্য মনে করে, সে তার ফোন ধরছে না। যে এমপি উদ্গ্রীব হয়ে ঢাকা থেকে বারবার ছুটে আসে তার সান্নিধ্য পাবার আশায়, তাকে পাওয়ার জন্য হুমকি ধামকি পর্যন্ত দিতে পারে, সেও হাত পা গুটিয়ে ফেলেছে আচমকা। এদিকে বিকেলের শেষের দিকে সার্ভিল্যান্স ক্যামেরায় দেখেছে তার বাড়ির সামনে এসে নজর রাখতে শুরু করেছে দুজন মানুষ। গত কয়েকদিনের ঘটনা আর এইসব এক করে দ্রুত সে বুঝে যায় কি ঘটতে চলেছে। সে ভাবেনি ঢাকা থেকে কোনো পুলিশ এসে তার পেছনে লেগেছে। যদি বুঝতো বহু আগেই প্রস্তুতি নিয়ে রাখত। যা হোক, সন্ধ্যা নামার আগেই বুঝে যায় দ্রুত ধরা পড়তে যাচ্ছে। বাড়ি থেকে বের হওয়াটা সম্ভব নয়। আবার পেছন দিক দিয়ে পালিয়ে যাওয়ার পথটা সে নিজেই কয়েক মাস আগে বন্ধ করে দিয়েছে কুমিরের চাষ করে। সে জানে না তার ব্যাপারে পুলিশ কতদূর জানতে পেরেছে, কিভাবে জানতে পেরেছে। এখন সবটাই পরিষ্কার তার কাছে। অনেক কষ্টে শেষ পর্যন্ত কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছে। এই দুর্গতুল্য বাড়িতে অনেক কিছু আছে যেগুলো অন্য কারোর হাতে পড়ার আগেই ধ্বংস করে ফেলতে হবে। এটা খুব জরুরি। মুস্কান এও বুঝতে পারছে যা করার দ্রুত করতে হবে। ঘরের এক কোণে রাখা মনিটরটি চালু করে দিল সে। 6টি উইন্ডো ভেসে উঠল পর্দায়। সবগুলো উইন্ডোতেই এই বাড়ির সার্ভিল্যান্স ক্যামেরাগুলোর ফিড দেখা যাচ্ছে। রিমোটের চেয়ে সামান্য বড় একটা জয়স্টিক হাতে তুলে নিয়ে বাইরে মেন গেটের উপরে যে ক্যামেরাটি লাগানো আছে সেটা নিয়ন্ত্রণ করল। মেন গেটের বাইরে সাদা পোশাকের দুজন লোককে দেখতে পেল সে। দুজনেই সিগারেট ফুঁকছে গেটের ওপাশে দাঁড়িয়ে। আর গেটের ভেতরে একপাশে ছোট্ট একটা টুলের ওপর বসে আছে দারোয়ান ইয়াকুব। দরজা দিয়ে কেউ ঢুকেছে টের পেয়ে সেদিকে তাকালো মুস্কান। গোর্খোদক ফালু দাঁড়িয়ে আছে সেখানে। নূরে সফা এখন পুরোপুরি অচেতন হয়ে যায়নি। সে হয়তো হাত পা নাড়াতে পারছে না, মুখ দিয়ে শব্দ বের করতে পারছে না, কিন্তু সবই দেখতে পাচ্ছে। সম্ভবত ফালুকে ঘরে ঢুকতে দেখে সে আতঙ্কিত হয়ে উঠল। আধো অচেতনে থেকেও আতঙ্ক গ্রাস করল তাকে। একটু আগে এসপি ফোন করার পরই ইন্টারকমটা তুলে রাতকানা মেয়েটিকে বলেছিল সে যেন তার ভাইকে এখনই ওপরতলায় পাঠিয়ে দেয়। কথাটা শুনে সাফিনা ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিল। আমি জানি সে তোমার ঘরে লুকিয়ে আছে, বেশ জোর দিয়ে বলেছিল মুস্কান। দারোয়ান আর সাফিনার সাহায্যে সে এই বাড়িতে ঢুকেছে সেটাও সিসি ক্যামেরায় দেখেছিল। তোমার ভাইয়ের ভালোর জন্যই বলছি, ওকে ওপরে পাঠিয়ে দাও। বাইরে পুলিশ আছে, ও পালাতে পারবে না। আমি ওকে বাড়ি থেকে বের করার ব্যবস্থা করছি। কথা বলেই ইন্টারকমের রিসিভারটা নামিয়ে রাখে সে। ফালু দরজার কাছে চুপচাপ দাঁড়িয়ে আছে। তোমার ঘটনা আমি সব শুনেছি, বলল মুস্কান। কয়েক পা এগিয়ে গেল সে। ওই ইনফরমারকে কেন মেরেছ? কাঁচুমাচু খেয়ে গেল গোর্খোদক। ও ও সবই দেখে ফেলাইছে, যাই না গেছে। বুড়ো কুচকে ফেল মুস্কান। কি জেনে গেছে? গাল চুলকালো ফালু। আমি যে কঙ্কাল চুরি কইরা বেচতাম। মুস্কান জুবেরি আর কিছু বলল না। এই গোর্খোদক ছেলেটাকে সুন্দরপুরের অনেক মানুষ মান্য করে, সমীহ করে। তাদের ধারণা ছেলেটার মধ্যে এক অলৌকিক কোনো ক্ষমতা আছে। আর সেই ক্ষমতা বলে কেউ মারা যাবার আগেই সে বুঝে যায় আগাম কবর খুঁড়ে রাখে। কথা যখন সে প্রথম শুনল ফালুর সৎবোন সাবিনার কাছ থেকে, তখন মনে মনে খুব হেসেছিল। সে জানতো ফালুর এরকম কোনো ক্ষমতা নেই, তবে নিশ্চয়ই কোনো গোমর আছে। সব মানুষেরই থাকে। এখন দেখছে সুন্দরপুরের কামেল গোর্খোদক আসলে নরকঙ্কাল চুরি করে বিক্রি করে। যা হোক, বাড়ির বাইরে পুলিশ আছে, তুমি এখানে থাকলে ধরা পড়ে যাবে। মুস্কানের কথায় ঢোক গিলল পালাতক গোর্খোদক। তবে আমি তোমাকে পালাতে সাহায্য করব যদি আমার কথা মতো কাজ করো। বলেন কি করতে হইব? ফালু বলল। জমিদার বাড়ির সামনে সাদা পোশাকে যে দুজন পুলিশ সদস্য ডিউটিতে ছিল, তারা গেটের সামনে এসে জোরে জোরে আঘাত করছে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। একটু আগে তাদেরকে থানা থেকে ফোন করে জানানো হয় ওই বাড়ির ভেতরে ঢুকে পড়ার জন্য। নূরে সফা নামের ডিবির যে অফিসার ওখানে ঢুকেছে সে নাকি ভীষণ বিপদে পড়েছে।
তাকে ফোন করলেও সে ফোন ধরছে না, ধরলেও কোনো রকম সাড়া শব্দ করছে না। তাদেরকে আরও বলা হয়েছে থানা থেকে একটা টিম রওনা দিয়েছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে এখানে। ওই বেটা দারোয়ানের বাচ্চা, গেট খোল! তাদের মধ্যে লম্বা করে যে লোকটা আছে সে চেঁচিয়ে উঠল, আচার আচরণে সবসময় আগ্রাসী। ওই মাদারচোদ, গেট খুলবি নইলে ভাঙিয়া ঢুকুম। তারপরেও কোনো সাড়া শব্দ নেই। সঙ্গীর দিকে তাকালো। আমি কি দেওয়াল টপকাইয়া ভেতরে ঢুকবো? মাথা চুলকলো সে। কিছুক্ষণের মধ্যেই পুলিশের একটি দল চলে আসবে, তাদের জন্য অপেক্ষা না করে ভেতরে ঢোকাটা ঠিক হবে কিনা বুঝতে পারছে না। ফোর্স তো চইলে আসবো, ওরা আসুক, তারপর যা করার করণ যাইব, কি ক? সঙ্গীটি কাঁধ তুলে বলল কেবল, হ তাই করো। এমন সময় ওপাশ থেকে খুট করে শব্দ শুনতে পেয়ে তারা দুজনেই সতর্ক হয়ে উঠল। ওই দারোয়ান মনে হয় গেটের পেছনেই আছে। আগ্রাসী পুলিশ বলল তার সঙ্গীকে, ওই শুয়োরের বাচ্চা, আমরা পুলিশ, গেট খোল কইতাছি। তারপরেও কোনো সাড়া শব্দ না পেয়ে পা দিয়ে জোরে জোরে লাথি মারল গেটে। এমন সময় তার কাঁধে সঙ্গীর হাত পড়তেই লাথি মারা থামিয়ে দিল। ফোর্স আসতাছে, অন্যজন বলল তাকে। এবার মাটির রাস্তা দিয়ে গাড়ি চলার শব্দ শুনতে পেল। গাড়িগুলো আসার অপেক্ষায় গেটের সামনে দাঁড়িয়ে রইল দুজনে। একটা নয়, দুটো গাড়ি এগিয়ে আসছে জমিদার বাড়ির দিকে। হেডলাইটের আলোয় আলোকিত হয়ে উঠল মেইন গেটের সামনের অংশটা। প্রথমে একটা জিপ এসে থামল গেটের সামনে। সুন্দরপুরের থানার ওসি, এসআই আনোয়ার, আরও 3 জন কনস্টেবল নেমে এলো সেটা থেকে। তাদের স্যালুট দিয়ে কিছু বলতে যাবে অমনি আরেকটি জিপ এসে থামল। ওসি আর এএসআই সেই গাড়ির সামনে ছুটে গেল সঙ্গে সঙ্গে। জিপ থেকে নামলো মনোয়ার হোসেন। এখনো ভেতরে ঢোকেনি, ওসির উদ্দেশ্যে বলল সে। স্যার, আমি তো জাস্ট এলাম, ব্যাখ্যা করল সুন্দরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। যে দুজন ডিউটিতে ছিল ওরা কি করছে? স্যার, পেছন থেকে সামনে চলে এলো ডিউটিতে থাকা 2 জন সাদা পোশাকের পুলিশ। ভিতর থেকে গেট বন্ধ করে রাখছে, অনেক ধাক্কাইছি। আরে এত কথা বলছো কেন? গেটটা যেভাবে পারো খোলার ব্যবস্থা করো, চিৎকার করে বলল এসপি। পরিমরি করে ডিউটিতে থাকা 2 জন আবার গেটের সামনে দৌড়ে গেল। ওসি পেছন ফিরে তার সঙ্গে আসা 3 জন কনস্টেবলকে ইশারা করল তাদের সঙ্গে যোগ দিতে। স্যার, গেটে যদি খুইলা না দেয় তাইলে কি ভাঙা ঢুকুম যাব? মাথা নেড়ে সায় দিল এসপি। যা করার জলদি করেন। ওসি আর কোনো কথা না বলে গেটের কাছে চলে গেল। তার পেছন পেছন এসআই আনোয়ার। ওই গেট খোল, গেট খোল শালা! ডিউটিতে থাকা একজন হাঁক দিল। স্যার, পেছন থেকে তাকালো সে। মনে হয় না ভিতর থেকে গেট খুইলা দিব। তাহলে দেয়াল টপকাইয়া ভিতরে ঢোকো। আমার সাথে আসো, ঝটপট করে উঠল এসআই আনোয়ার। ডিউটিতে থাকা 2 জন পুলিশকে নিয়ে চলে গেল গেটের ডান পাশের দেওয়ালের দিকে। ভেতর থেকে কিছু শোনা গেছে? এসপি বলল ওসির পেছনে এসে। না স্যার, পেছন ফিরে বলল ভারপ্রাপ্ত কর্মকর্তা। পুরা বাড়িই শুনছান, ওরা আমারে একটু পরপর জানাইয়াছে সব। ছপা সায়ার ভিতরে ঢোকার পরই তেমন কিছু ঘটে নাই। এসপি চিন্তিত মুখে বলতে যাবে অমনি আগুন আগুন বলে একটা চিৎকার শুরু হলো। তাদের কাছে দৌড়ে এলো আনোয়ার। স্যার, বাড়িতে আগুন লাগছে। কি? আতঙ্কিত কণ্ঠে বলে উঠল ওসি। জলদি বাড়িতে ঢোকো তোমরা, চিৎকার করে বলল এসপি মনোয়ার। এসআই আবারও দৌড়ে পালালো দেওয়ালের দিকে। এসপি আর ওসি কয়েক পা পেছনে যেতেই দেখতে পেল গেটের পেছন থেকে লালচে আলো আর ধোঁয়া উঠছে। সম্ভবত বাড়িটার দোতলায় আগুন লেগেছে। আর একটু পিছিয়ে যেতেই বুঝতে পারল তাদের আন্দাজ পুরোপুরি সঠিক। ঘটনা কি? এসি কথাটা বলতে পারল না। তার আগেই বাড়ির ভেতর থেকে গগন বিদারী চিৎকার ভেসে এলো, আর সেই কণ্ঠটা একজন নারীর। বোবা ইয়াকুব মেন গেটের পাশে হতবাক হয়ে দাঁড়িয়ে আছে দোতলা বাড়ির দিকে মুখ করে। মুখ বধির হিসেবে কোনো শব্দ তার কানে পৌঁছায় না বলে নারী কণ্ঠের চিৎকারটা সে শুনতে পায়নি। চিৎকারটি কার সেটা বোঝা তো দূরে থাক, দাউ দাউ করে আগুন জ্বলছে দোতলায়। একটু আগে ম্যাডাম নিচতলায় জানালার সামনে এসে তাকে ইশারায় ডেকে নিয়ে বুঝিয়ে দিয়েছে সে যে কোনোভাবেই গেট খুলে না দেয়। এরপর গেটের বাইরে কিছু লোকজন এসে গেট খোলার জন্য চিৎকার চেঁচামেচি করেছে, আর পুরো দৃশ্যটা সে দেখেছে গেটের মধ্যে থেকে ছোট ফুটো দিয়ে। ক্ষিপ্ত হয়ে এক লোক গেটে লাথিও মেরেছে, তারপরে সে গেটটা খুলে দেয়নি। একটু আগে গেটের বাইরে পুলিশের 2টো গাড়ি এসে থেমেছে। সঙ্গে সঙ্গে ইয়াকুব বুঝতে পেরেছিল ওই ফালু ছেলেটাকে এখানে ঢুকতে না দিলে আজ এত কিছু হতো না। সাফিনার ভাই ছাড়াও ফালু তার বন্ধুও বটে,
তাই ইয়াকুব তাকে লুকিয়ে থাকার জন্যে ম্যাডামের অগোচরে বাড়িতে ঢুকতে দিয়েছিল। ওকে খুঁজতে যে পুলিশ চলে আসবে সেটা জানলে এই কাজ সে কখনোই করতো না। আর এই অপেক্ষাটার স্থায়িত্ব ছিল মাত্র কয়েক সেকেন্ডের। তারপরেই দেখতে পায় দোতলার একটি ঘরে আগুন লেগে গেছে। নিমেষে সেই আগুন ছড়িয়ে পড়ল পাশের ঘরে। দেখতে দেখতে পুরো দোতলায় বাড়ির দিকে ছুটে গিয়েছিল সে, কিন্তু সবগুলো দরজাই বন্ধ। কয়েকবার দরজা জানলায় ধাক্কা মেরে কোনো সাড়া পায়নি। ঘটনা কি কিছুই বুঝতে না পেরে আবারও মেন গেটের কাছে এসে দাঁড়িয়ে আছে। তার কোনো ধারণাই নেই একটি নারী কণ্ঠের চিৎকার প্রকম্পিত করছে চারপাশ। হঠাৎ চোখের কোণ দিয়ে ডান দিকে কিছু একটা দেখতে পেয়ে চমকে তাকালো ইয়াকুব। দুজন লোক পিস্তল হাতে ছুটে আসছে তার দিকে। আরেকজন সাদা পোশাকের লোকও তখনও দেওয়ালের উপরে। দুজনের মধ্যে পুলিশের পোশাক পরা একজন আর অন্যজন সাদা পোশাকে। ইয়াকুব দুহাত তুলে কিছু বলার চেষ্টা করলেও শুধু গোঙানির মতো শব্দ করতে পারল। তারপরে দুজন মানুষ পিস্তল তাক করে তাকে মাটিতে বসে পড়ার জন্য হুকুম করল। ওরা নিশ্চয়ই চিৎকার করে কিছু বলছে, কিন্তু বোবা শুধু তাদের ক্ষিপ্ত অভিব্যক্তই দেখতে পেল। মাথার উপরে হাত তুলে হাঁটু গেড়ে বসে পড়ল দারোয়ান। পুলিশের পোশাক পরা একজন চিৎকার করে হাত নেড়ে চাবি চাইল তার কাছে। দেরি করে কোমর থেকে চাবির গোছাটা বের করে পুলিশের হাতে দিল সে। লোকটা দৌড়ে চলে গেল মেইন গেটের দিকে। দ্রুত তালা খুলে টেনে গেটটা খুলে দিল। এসপি মনোয়ার, ওসি আর দুজন কনস্টেবল ঠুরমুর করে ঢুকে পড়ল বাড়ির ভিতরে। দাউ দাউ করে জ্বলতে থাকা দোতলা বাড়িটার দিকে তাকালো সবাই। বাড়ির সামনে যে লন আছে সেখানে দাঁড়িয়ে রইল তারা। বুঝতে পারল না কি করবে। স্যার, নিচতলায় এখনো আগুন ছড়ায় পড়ে নাই, কথাটা বলল আনোয়ার। ভেতরে গিয়া দেখুম। জলদি করো, তাড়া দিল এসপি। এসআই আনোয়ার লনটা পেরিয়ে গেল বড় বড় পা ফেলে। তার পেছন পেছন ছুটল ডিউটিতে থাকা দুজন পুলিশ। তাদের সবার হাতে পিস্তল। আনোয়ার মূল ভবনের গেটটা ধাক্কা মেরে বুঝতে পারল ওটা ভেতর থেকে বন্ধ। পাশের জানলাটার কপাটে ধাক্কা মারল, ওটাও বন্ধ। এবার সে দরজায় লাথি মারল, কিন্তু কাজ হলো না। সেগুন কাঠের ভারী দরজা, কয়েকজন মানুষের পক্ষেও লাথি মেরে ভাঙা সম্ভব নয়। আনোয়ার সাদা পোশাকে দুজনকে বলল বাড়িটার পেছনে চলে যেতে, ওখানে কোনো দরজা খোলা আছে কিনা দেখতে। সঙ্গে সঙ্গে দুজন পুলিশ চলে গেল পেছন থেকে বাড়িতে। আনোয়ার যখন আবারও লাথি মারতে যাবে দরজায়, তখনই সেই চিৎকারটা ফিরে এলো, আবার নারী কণ্ঠের আর্তনাদ। এসপি মনোয়ার হোসেন বুঝতে পারল এটা কার কণ্ঠ। মুস্কান জুবেরি। স্যার, কে চিল্লাইতেছে? ওসি জানতে চাইল তার কাছে। জানি না, মিথ্যা বলল সে। বাড়িতে আগুন দিল কে? বিড়বিড় করল ওসি। হায় আল্লাহ, নূরে সাপা কোথায়? এসপির মুখ দিয়ে বের হয়ে গেল কথাটা। ওসি কোনো জবাব দিতে না পেরে চেয়ে রইল কয়েক মুহূর্ত। তারপরই গেটের দিকে নজর যেতে বলে উঠল, ওই বেটা দারোয়ানরে জিজ্ঞাসা করি। ও বোবা, কথা বলতে পারে না। এসপির দিকে ভুরু কুচকে তাকালো সুন্দরপুরের ওসি। মুস্কান জুবেরির সাথে যে এসপির দারুণ সখ্যতা সেটা তার ভালো করেই জানা। এখন দেখতে পাচ্ছে এই বাড়ির অনেক খবরও এসপির জানা। নারী কণ্ঠটা আবারও চিৎকার দিয়ে মাঝপথে থেমে গেল। ভয়ের সাথেই তারা দেখতে পেল দোতলার আগুন নিচতলায় ছড়িয়ে পড়েছে। বন্ধ জানালাগুলোর ফাঁক ফোকর দিয়ে দেখা যাচ্ছে আগুনের শিখা। আরে, ফায়ার সার্ভিসে খবর দিন জলদি, চিৎকার করে বলল এসপি। ওসি থতমত খেয়ে মোবাইল ফোনটা বের করল। ওরা আস্তে আস্তে তো পুরা বাড়ি পুড়িয়া ছাই হইয়া যাইব স্যার। নাম্বারটা ডায়াল করে কানে চাপল ওসি। এসপিও এটা জানে। আশেপাশে সবচেয়ে নিকটে যে ফায়ার সার্ভিসের ডিপো আছে সেটা প্রায় 30 মাইল দূরে, কিন্তু দায়িত্বশীল মানুষ হিসেবে তাদের খবর দেওয়া ছাড়া আর কোনো উপায়ও নেই। মনোয়ার হোসেন চোখ কুঁচকে তাকিয়ে রইল বাড়িটার দিকে। নূরে সপার পরিণতি নিয়ে সে ভীষণ চিন্তিত। এসআই আনোয়ার যে বোকার মতো বাড়িটার সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে সেটা দেখে আরও হতাশ হলো। সম্ভবত উপরতলায় নূরে সপা আছে, আর তার পরিণতিটা কি হবে সেটা বলার অপেক্ষা রাখে না। এই আগুন নেভানো তাদের পক্ষে সম্ভব নয়। জীবনের ঝুঁকি নিয়ে কেউ ভেতরে ঢুকে পড়লেও লাভ হবে না তাতে, কেবল হতাহতের সংখ্যাই বাড়বে। একটা গোগানির শব্দ শুনতে পেয়ে পেছন ফিরে তাকালো এসপি আর ওসি। মেইন গেটের কাছে বোবা দারোয়ান ছোটার জন্য হাঁসফাঁস করছে। তাকে দুদিক থেকে শক্ত করে ধরে রেখেছে দুজন কনস্টেবল। কি হয়েছে, কি হয়েছে? ফায়ার সার্ভিসে খবরটা দিয়ে ফোন নামিয়ে রাখলো ওসি। স্যার, হ্যাঁ তো বাড়ির দিকে সুইটে যাইতে চাইছে। একজন কনস্টেবল জবাব দিল। বোবাকে ধরে রাখতে হিমশিম খাচ্ছে তারা। পাগল হয়েছে নি ও? দেখতেছে না বাড়িতে আগুন লাগছে?
বিরক্ত মুখে বলে ফোনটা পকেটে রেখে দিল সে। আপনি তো কইলেন বোবা, এখন তো দেখছি চোখেও দেখে না, পুরাই আন্ধা। এসপির দিকে ফিরে ওসি বলল। ঠিক এ সময় নারীকণ্ঠের একটি চিৎকার ভেসে এলো, মাগো লাগে, বাবা গো বাঁচাও বাঁচাও। তবে সেটা দোতলা থেকে নয়, নিচতলা থেকে। এবারের চিৎকারটা ভিন্ন রকম। এমন সময় পেছনে বাড়ি থেকে দৌড়ে এলো দুজন কনস্টেবল। সব গেট বন্ধ, বাড়ির পেছনে কেউ নেই। তাদের মধ্যে একজন চিৎকার করে উঠল, স্যার! সদর দরজার সামনে থেকে পিছন ফিরে চিৎকার করে বলে উঠল এসআই আনোয়ার, নিচতলায় কেউ আছে? এসপি আর ওসি নড়ে চড়ে উঠল। ওরা বলল, ওরে বলো দরজা ভেতর থেকে খুইলা বাহির হয়ে আসতে, ঝটপট বলল ওসি। দ্রুত মাথা নেড়ে সায় দিয়ে আনোয়ার বলে উঠল, ভিতর থেকে দরজা খুইলা বাহির হন জলদি। নারীকণ্ঠের চিৎকারটা বিরামহীনভাবে হচ্ছে, যেন উন্মাদ হয়ে গেছে কেউ, থামছেই না। কয়েক সেকেন্ড পরই ভেতর থেকে দরজাটা খুলে গেল। বিভৎস দৃশ্য দেখা গেল। গায়ে জবুথবু করে শাড়ি জড়িয়ে এক তরুণী দরজা খুলে বেরিয়ে এলো। তার শাড়ির আঁচলের অগ্রভাগে এখনো আগুন জ্বলছে। তার হাত মুখ ঝলসে গেছে আগুনে, শাড়িটাও পুড়ে গেছে জায়গায় জায়গা। মাথার চুলগুলো আগুনের লেলিহান শিখার স্পর্শে এসে কেমন কুঁকড়ে গেছে। তবে সবচাইতে ভয়ঙ্করভাবে ঝলসে গেছে মেয়েটির মুখ। সেটা দেখে চেনার কোনো উপায় নেই। মাংস আর পোড়া চামড়া লেপ্টে আছে যেন মুখে। সম্ভবত মেয়েটার মাথায় আঘাত করা হয়েছে। মাথার চুল আর সারা মুখ রক্তে ভিজে একাকার। আমারে বাঁচান, আমারে বাঁচান, ওই ডাইনি আমাকেও শেষ কইরা দিছে। মেয়েটি উদ্ভ্রান্তের মতো বলতে লাগলো, আমার সারা শরীর জ্বলতাছে, মাগো বাবাগো। গগন বিদারী আজাহারি করতে লাগলো সে। এসআই আনোয়ার মেয়েটার এক হাত ধরে তাকে কিছু বলতে যাবে, অমনি মেইন গেট থেকে একটা তীব্র গোঙানি মেয়েটার দিকে ছুটে আসতে লাগলো বোবা দারোয়ান। দুজন কনস্টেবল তাকে আর ধরে রাখতে পারেনি। এসপি মনোয়ার হোসেন আর ওসি ঝটপট ঘুরে দাঁড়ালো। ওসি দুহাতে বোবা ছেলেটাকে জাপটে ধরে ফেললেও তাকে ধরে রাখতে হিমশিম খাচ্ছে। সঙ্গে সঙ্গে কনস্টেবল দুজন ছুটে এসে বোবাকে জাপটে ধরে মাটিতে শুইয়ে দিল। এই শালার মাথা কি খারাপ হয়েছে? ওসি বলল আবার। ওরে আমার কাছে আইতে দিয়েন না, আমারে হাসপাতালে নিয়ে যান, আল্লাহর দোহাই লাগে, আমারে হাসপাতালে নিয়ে যান। চিৎকার করে বলতে লাগলো ঝলসে যাওয়া তরুণী, আমারে বাঁচান, আমারে বাঁচান। আগুনে পোড়া মেয়েটির আর্তনাদ উপস্থিত সবাইকে স্পর্শ করল। মেয়েটাকে এখনই হাসপাতালে নিয়ে যান, দেরি করলে বাঁচানো যাবে না, মনোয়ার হোসেন আদেশের সুরে বলল ওসিকে। জি স্যার। ওসি দ্রুত মাথা নেড়ে সায় দিয়ে আনোয়ারের উদ্দেশ্যে বলল, ওরে বাইরে নিয়ে আসো, এক্ষুনি হাসপাতালে পাঠাইতে হইব। কথাটা বলেই সে মেইন গেটের দিকে পা বাড়ালো। আনোয়ার মেয়েটার এক হাত ধরে তাকে মেইন গেটের দিকে নিয়ে যেতে লাগলো। ঝলসে যাওয়া তরুণীকে দেখে মনে হচ্ছে সে চোখে কিছুই দেখছে না। এসপি জানে এই বাড়ির কাজের মেয়েটি রাতকানা রোগে ভুগছে। বেচারি গরিব ঘরের মেয়েটির জন্যে তার খুব মায়া হলো। ওই ডাইনি আমারে সব জ্বালাই দিছে, সব শেষ কইরা দিছে। এক ব্যাটারেও মারছে, আমারেও পুরাইয়া মারতে চাইছিল। মেইন গেটের দিকে যেতে যেতে বলল আগুনে পুড়ে যাওয়া মেয়েটি। বোবা ইয়াকুব মেয়েটিকে চলে যেতে দেখে পাগলের মতো ছটফট করছে, কিন্তু তার উপরে চেপে বসা দুজন কনস্টেবলের হাত তাকে ছাড়াতে পারছে না। সে যেন জবাই পশুর মতোই গোগানি দিচ্ছে মুখ দিয়ে। ও নিজেও মরছে, সবাই রে মারছে। মেইন গেটের সামনে থেকে এসে পেছন ফিরে অদৃশ্য কারোর উদ্দেশ্যে বলল মেয়েটি। হাতটা মুক্ত, সেটা উদ্ভ্রান্তের মতো নাড়ছে। আল্লাহ গো, আমার সব শেষ কইরা দিছে। এসপির চোখ মুখ তিক্ততায় কুঁচকে গেল। অভাবে পড়ে মানুষের বাড়িতে কাজ করে এইসব মেয়ে, আর তাদের সাথে শেষ পর্যন্ত কি জঘন্য আচরণই করা হয়। মেয়েটা যেভাবে পুড়েছে তাতে মনে হচ্ছে না সে বাঁচতে পারবে। কিছুক্ষণ পরই ওসিকে নিয়ে এসআই আনোয়ার ফিরে এলো বাড়ির ভেতরে। স্যার, থানা জিপে কইরা মেয়েটারে হাসপাতালে পাঠাই দিচ্ছি। ওসি রিপোর্ট করলো। মাথা নেড়ে সায় দিল এসপি। এখন কি করব স্যার? ওসি কিছুই বুঝতে না পেরে বলল, আমিও তো কিছু বুঝতে পারছি না। নিজের অপারগতা না দেখিয়ে পারল না মনোয়ার হোসেন। পুরো বাড়িটা এখন নরককুণ্ড হয়ে জ্বলছে। রাতের আকাশ লালচে আলোয় আলোকিত, রীতিমতো গম গম শব্দ করে সবকিছু গিলে খাচ্ছে। আগুনের শিখাগুলো যতই খাচ্ছে ততই যেন বাড়ন্ত হচ্ছে। বাড়ির ভিতরে তো যাওন যাইব না, সবখানে আগুন। বাড়ির দিকে চেয়ে বলল সুন্দরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। একটা দীর্ঘশ্বাস ফেলল এসপি। নূরে সপার কি হলো কে জানে। মুখ ফুটে কিছু না বললেও সুন্দরপুর থানার ওসি জানে ডিবির ওই ইনভেস্টিগেটরের পরিণতিটা।
মুস্কান জুবেরি নিজেও বেঁচে নেই, মহিলা শেষ পর্যন্ত আত্মঘাতিনী হয়েছে। পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বেচারা নূরে সপা সম্ভবত ঘুণাক্ষরেও টের পায়নি ওই মহিলা এরকম কিছু করতে পারে। এতক্ষণে আশপাশের অনেক উৎসুক মানুষ মেইন গেটের সামনে এসে জড়ো হয়েছে আগুন কিভাবে জ্বলন্ত চিতা বানিয়ে ফেলেছে জমিদার বাড়িটাকে সেটা দেখার জন্য। ওসি পেছন ফিরে দেখলো মেইন গেটের সামনে জড়ো হওয়া মানুষজন আস্তে আস্তে বাড়ির ভেতরে ঢুকে পড়েছে। আই আই, বাড়ির বাইরে যাও, কেউ বাড়িতে ঢুকবে না, চিৎকার করে বলল সে। কেউ না। গ্রামের কয়েকজন কয়েক পা পিছু হটে গেলেও তাদের আগ্রহ মোটেই পিছটান দিল না। ফোনের রিং বেজে উঠলে এসপি মনোয়ার হোসেন চমকে বাড়ির থেকে চোখ সরিয়ে নিল। পকেট থেকে ফোনটা বের করে দেখতেই দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো তার মুখ দিয়ে। হ্যালো। ওপাশ থেকে সফার সহকারী জাওয়াদের উদ্বিগ্ন কণ্ঠটা শুনতে পেল সে। চোখ বন্ধ করে মাথা নেড়ে সায় দিল। আমরা সবাই সঙ্গে সঙ্গেই বাড়িতে চলে এসেছি। বাড়িটা এখন আগুনে জ্বলছে, সম্ভবত মুস্কান জুবেরি আর নূরে সপা বাড়ির ভেতরেই আছে। আবারও মাথা নেড়ে সায় দিল সে। ভেতরে যদি থাকে তাহলে মনে হয় না কেউ বেঁচে আছে। এমন সময় একটা হইহাল্লা শুনে কানে ফোন চেপে রেখে সেদিকে তাকালো এসপি। বোবা ছেলেটা দৌড়ে চলে যাচ্ছে বাড়িটার দিকে। তাকে যারা ধরে রেখেছিল তারা কিছুটা সামনে বেড়েই থমকে দাঁড়ালো। কোন ফাঁকে যে তাদের হাত থেকে ছুটে গেছে টেরই পায়নি। দারোয়ান ছেলেটি নিচতলায় সদর দরজা দিয়ে ঢুকে পড়ল ভেতরে, যেন জ্বলন্ত নরকের ভেতর ঢুকে গেল সে। পাগল নাকি? ওসি আবার বলল কথাটা। এসপি মনোয়ার হোসেন কানে ফোনটা চেপে ওসির পাশে এসে দাঁড়ালো। বোবার এমন আচরণে সেও অবাক। ওই বাড়ির দারোয়ান বাড়ির ভেতরে ঢুকে পড়ছে। মাথা খারাপ হয়ে গেছে মনে হয়। ওপাশে যাওয়াদের কথা শুনে আক্ষেপে মাথা দোলালো এসপি। ধারে কাছে কোথাও ফায়ার সার্ভিস নেই? তারপরে আমি খবর দিয়েছি ওদের। না, দোতলাতে আগুন লেগেছে। যেভাবে জ্বলছে বাইরে থেকে পানি দিয়ে নেভানোর চেষ্টা করলে কাজ হতো না। আরও কিছুক্ষণ কথা শুনে ফোনটা কান থেকে সরিয়ে ফেলল সে। বাড়িটা ভাঙা পড়তে পারে স্যার, ওসি বলল মনোয়ার হোসেনের দিকে তাকিয়ে। একটা দীর্ঘশ্বাস ফেলে পকেটে ফোনটা রেখে দিল ভদ্রলোক। আগুনের সর্বকাশী রূপ দেখে তার মনে হচ্ছে নূরে সপার লাশটাও খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। বাড়িটার সামনে থেকে সবাই একটু একটু করে পিছিয়ে গেল। আগুনের উত্তাপ ক্রমশ চারপাশে ছড়িয়ে পড়ছে। ভবনের সামনে পার্ক করে রাখা প্রাইভেট কারটি কিছুক্ষণের মধ্যেই আগুনের গ্রামে চলে যাবে। এসপি মনোয়ার হোসেন আগুনের উত্তাপ থেকে বাঁচার জন্য কয়েক পা পিছিয়ে গেল। বোবা পোলাটা মনে হয় আটকা পড়ছে, ওসি বলল। মাথা নেড়ে সায় দিল এসপি। ছেলেটা কি মনে করে বাড়ির ভেতরে ঢুকলো কে জানে। ভেতরে তার কোনো মহামূল্য জিনিস ছিল, নাকি মুস্কান জুবেরিকে উদ্ধার করার জন্য? ঠিক তখনই জ্বলতে থাকা বাড়ির নিচতলা থেকে গোঙানির শব্দ শোনা গেল। কণ্ঠটা নিশ্চয়ই কোনো পুরুষ মানুষের। কেউ কিছু বুঝে ওঠার আগেই কপাটটা খুলে রেখে সদর দরজা দিয়ে দৌড়ে বের হয়ে এলো বোবা। আগুনের হাত থেকে বাঁচার জন্য গায়ে মোটা একটা কম্বল জড়িয়ে রেখেছে সে। বোঝা যাচ্ছে তার কোলে অচেতন এক নারী। বোবা ছেলেটি বাড়ির সামনে লনের উপর মেয়েটিকে নামিয়ে রেখে হাত নেড়ে গোঙাতে গোঙাতে কী সব বলতে লাগলো। মেয়েটার শরীর অনেকটাই নগ্ন, শুধুমাত্র পেটিকোট আর ব্লাউজ ছাড়া গায়ে তার কিছু নেই। তবে তার শরীরে আগুনে পড়ার কোনো চিহ্ন নেই। আশপাশ থেকে পুলিশ সদস্যরা ছুটে এলো। সুন্দরপুরের ওসিও পা বাড়ালো সেদিকে। তারপর কি মনে করে থমকে দাঁড়ালো। পেছনে ফিরে দেখল এসপি মনোয়ার হোসেন বিস্ফোরিত চোখে চেয়ে আছে অচেতন মেয়েটির দিকে। কি হয়েছে স্যার? এটা তো মুস্কান জুবেরি না? একটু ভিড়মি খেল ওসি। কি? তারপর ঢোক গিলে বলল, তাইলে ওইটা কে ছিল? সুন্দরপুর থানার ওসির জিপটা এখন মহাসড়ক ধরে ছুটে চলেছে। রাস্তায় খুব কমই যানবাহন আছে। গতি বাড়াতে দ্বিতীয় চিন্তা করতে হচ্ছে না ড্রাইভারকে। যদিও পেছনের সিট থেকে আগুনে দগ্ধ মেয়েটির আর্তনাদ আর যন্ত্রণাকাতর কণ্ঠ শোনা যাচ্ছে না এখন। একটু আগেও ঝলসে যাওয়া মেয়েটি আর্তনাদ করতে করতে সিটের উপরে ছটফট করছিল। তার এই যন্ত্রণাকাতর গোঙানি পুলিশের ড্রাইভারকে বেপরোয়া গতিতে গাড়ি চালাতে তাগিদ দিচ্ছিল যেন। লোকটা ভেবে পাচ্ছিল না দগ্ধ মেয়েটির সাথে জঘন্য এই কাজটা করেছে আরেকজন নারী। সেই মহিলা আবার বেশ শিক্ষিত। গাড়িটা যখন রবীন্দ্রনাথকে অতিক্রম করে সুন্দরপুর টাউন পার হয়ে সদর হাসপাতালের দিকে ছুটে যাচ্ছিল, তখন হঠাৎ করেই কাতরানোর শব্দ থেমে যায়। ড্রাইভার হয়তো মনে করে থাকবে আহত মেয়েটি মারা গেছে,
তাই উৎসুক হয়ে পিছনে ফিরে যেই না দেখতে যাবে অমনি তার জীবনের সবচেয়ে বড় ভয়টি পায়। সঙ্গে সঙ্গে হাত পা ঠান্ডা হয়ে আসে। ছেলেবেলা থেকে শোনা সবগুলো ভূতের গল্পকে হার মানিয়ে দেবার জন্য হয়তো বা পেছনের সিটে আগুনে পড়া মেয়েটি তার দিকে পিস্তল তাক করে রাখে। রাস্তার পাশে গাড়ি থামাও, বেশ স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে আগুনে ঝলসে যাওয়া মুখটি। তার উচ্চারণে গ্রাম টান নেই। একদম নড়বে না, যা বলি তাই করবে, নইলে গুলি করব। মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছিল না বেচারা ড্রাইভার। হতবুদ্ধিকর এক ঘোরের মধ্যেই গাড়ির গতি কমিয়ে দেয় সে। আস্তে করে রাস্তার পাশে ওটা থামাতেই তার মনে হয় এই রাতের নির্জন রাস্তায় ভূতের খপ্পরে পড়েছে সে। ভূতটা ভর করেছে এইমাত্র মরে যাওয়া মেয়েটির উপরে। কিন্তু সে ভেবে পাচ্ছিল না ভূতটার হাতে পিস্তল এলো কিভাবে। পিস্তলের মুখে পড়ে জিপ থেকে নেমে পড়েছে। তারপর ভূতটার নির্দেশ মতো ঘুরে দাঁড়ায় দুহাত তুলে। কয়েক মুহূর্ত পরে শুনতে পায় গাড়িটা শব্দ করে চলে যাচ্ছে। পেছন ফিরে হতবাক হয়ে দেখতে পায় প্রচণ্ড গতিতে চলে যাচ্ছে ওটা। রিয়ার মিররে ড্রাইভারের হতভম্ব হওয়া চেহারাটা দেখে মুচকি হেসেছিল মুস্কান জুবেরি। আমেরিকায় গিয়ে 16 বছর বয়সেই ড্রাইভিং শিখেছিল। 18 পেরোনোর পর মেডিকেল কলেজে ভর্তির সময় থেকে নিজেই গাড়ি চালিয়ে ক্যাম্পাসে যেত। ড্রাইভিংয়ের নেশা আজও ছাড়তে পারেনি। এক হাতে দুইলটা ধরে অন্য হাত দিয়ে মুখের ওপর থেকে রাবারের মতো শক্ত হয়ে যাওয়া ফেসিয়াল প্যাকের আস্তরণটি টেনে খুলে ফেলল। তার সুন্দর চুলগুলো কেমন কুঁকড়ে আছে, ফুলে ফেপে রয়েছে। ভালো করে ধুলে ওগুলো আগের অবস্থায় ফিরে যাবে। পিস্তলটা পাশের সিটের ওপরে রেখে দিল। জিনিসটা সবার কাছ থেকে নিয়েছে। গায়ে জড়ানো শাড়িটা কিছুই করল না। তার পেটে বেল্ট দিয়ে একটা ছোট্ট প্যাকেট বাঁধা আছে। ওটাতে আছে এক সেট সালোয়ার কামিজ, মোবাইল ফোন আর কিছু টাকা। বাঁকা হাসি ফুটল মুস্কানের ঠোঁটে। খুব বেশি সময় পায়নি প্রস্তুতি নেবার জন্য। বিকেলের পরেই সে বুঝে যায় ওই নূরেসপা পুলিশের লোক হতে পারে। যে সে পুলিশ নয়, অনেক ক্ষমতাধর একজন পুলিশ। বাড়ির বাইরে সাদা পোশাকে দুজন লোকের আগমন, ওসি, এসপি, এমপি তার ফোন না ধরায় একটাই মানে ছিল তার কাছে। কি হতে যাচ্ছে যখন সেটা বুঝতে পারল, তারপরের বেশি সময় নষ্ট করেনি। গভীর করে দম নিয়ে নিজেকে প্রস্তুত করে নেয়। গ্লাসে অল্প একটু রেড ওয়াইন ঢেলে শান্ত হয়ে পান করতে বসে। গ্লাসটা খালি হওয়ার আগেই একটা পরিকল্পনা করে ফেলে সে। কি করতে হবে মনে মনে ঠিক করে নিয়ে দ্রুত কাজে নেমে পড়ে। তার মধ্যে হয়তো একটু অস্থিরতা ছিল, একটু উদ্বিগ্নতা থেকেও থাকবে, কিন্তু সে নিশ্চিত ছিল তার পরিকল্পনা সফল হবে। কঠিন পরিস্থিতিতে ভেঙে পড়ার মতো নার্ভ তার নেই। ওটা অনেক আগেই ভেঙে চুরে একদম নিঃশেষ হয়ে আবার নতুন করে জন্ম নিয়েছে। তার মনে হয় না এ দুনিয়াতে এমন কোনো কঠিন পরিস্থিতি আছে যা তাকে ভেঙে ফেলতে পারে। প্রথমেই মিউজিক প্লেয়ারে ভয়েস রেকর্ডারে একটি আর্তচিৎকার রেকর্ড করে। বেশি না, পরপর 2 বারই যথেষ্ট ছিল। ফাইলটা কপি করে নেয় আরও কয়েকবার। ওটা শেষ করে দীর্ঘদিন আগলে রাখা পেপার ক্লিপিংসের অ্যালবামটা নিয়ে কাজে নেমে পড়ে। আরব্য রজনীর সেই কাহিনীর মতোই নূরেসপা পেপার ক্লিপিংসের অ্যালবামের পৃষ্ঠা উল্টানোর জন্য ডান হাতের তর্জনী বারবার জিভে লাগিয়ে ভিজিয়ে নিয়েছে আর নিজের অজ্ঞাতসারে শরীরে প্রবেশ করিয়েছে নার্ভ সিস্টেম বিকল করা দেওয়ার মতো শক্তিশালী একটি ড্রাগস। একটু শক্তিশালী ডোজ ব্যবহার করতে হয়েছে তাকে। তার হিসেব ছিল তর্জনীতে লেগে থাকা ড্রাগস যেন কমপক্ষে 3 বার জিভে স্পর্শ করাতেই কাজ শুরু করে। বেশ রোমাঞ্চকর ছিল ব্যাপারটা, কিছুটা নাটকীয়। এই ড্রাগসটি প্রথমে পা দুটো অসাড় করে দেয়। সফা সম্ভবত এটা টের পেলেও মনে করেছিল তার পায়ে ঝিঝি ধরেছে। কিছুক্ষণ বসে থাকলে এটা হওয়া খুবই স্বাভাবিক। পা থেকে ওটা যখন হাতে গিয়ে পৌঁছায় তখন সবার টের পাওয়ার কথা ছিল, কিন্তু সে ডুবে গিয়েছিল আন্দিজের কাহিনীতে। অবশেষে তার মুখটাও যখন বন্ধ হয়ে গেল তখন আর কিছুই করার ছিল না। মুস্কান জানে এই সময় সফার চিন্তাভাবনাগুলো বেশ বিক্ষিপ্ত হয়ে পড়েছিল। পুরোপুরি অচেতন হওয়ার আগে এমনটিই হবার কথা। এরপর ঘরে থাকা অনেকগুলো ফেসিয়াল প্যাক থেকে একটি প্যাক নিয়ে কাজে নেমে পড়ে। পুরো একটি টিউব ব্যবহার করে হাতে, মুখে, পায়ে, গলায় নিচে মেখে নেয়। প্যাকের অবশিষ্ট আঠালো তরল মেখে নেয় চুলে। এলোমেলো আর বিধ্বস্ত করে ফেলে তার সুন্দর রেশমি চুলগুলো। ফেসিয়াল প্যাক দ্রুত শুকিয়ে গেলে আয়না দেখে সন্তুষ্ট হয় সে।
আগুনে ঝলসে যাওয়া ভিকটিমদেরও এর চেয়ে বেশি ভয়ঙ্কর লাগে না। সপাকে নিয়ে কি করবে সেটা আগে থেকে ঠিক করে রাখেনি। সে শুধু চেয়েছিল লোকটাকে অচেতন করে ফেলতে। তবে তার বাড়িতে ফালু লুকিয়ে থাকার কথাটা বাড়তি সুবিধা এনে দেয়। গোর্খদকে পালাতে সাহায্য করা হবে এই আশ্বাস দিয়ে তাকে ছোট্ট একটা কাজ করিয়ে নেয়। তার ধারণা পুলিশ এটা দ্রুতই আবিষ্কার করবে। এরপর ফালুকে পালানোর সুযোগ করে দেয়। ছেলেটাকে বলে দিয়েছে জোড়া পুকুরের দক্ষিণে যে ভাঙা মন্দিরটা আছে ওটার সামনের দিকে জলাশয়ের দিকে সাবধানে সাঁতরে গেলে সে এখান থেকে পালাতে পারবে। নিচে নামার সময় দোতলার ল্যান্ডিংয়ে সাফিনাকে দাঁড়িয়ে থাকতে দেখে। রাতের বেলায় কিছু দেখতে পায় না, তাই কান পেতে সবকিছু বোঝার চেষ্টা করছিল। তার সৎভাই ফালুর সাথে কি করা হচ্ছে সেই কৌতূহল চেপে রাখতে পারেনি। তাকে ল্যান্ডিংয়ে দেখতে পেয়েই মুস্কান সতর্ক শিকারী পশুর মতোই নিঃশব্দ হয়ে যায়। তারপরও মেয়েটা কিভাবে যেন টের পেয়ে ঘুরে দাঁড়ায়, রেলিং ধরে তাড়াতাড়ি নিচে নামতে শুরু করে। ঠিক তখনই পেছন থেকে মেয়েটার মুখে ক্লোরোফর্মসের রুমাল চেপে ধরে। তাকে অচেতন করে নিচতলার ভিতরের দিকে একটি ঘরে নিয়ে গিয়ে গা থেকে শাড়িটা খুলে ফেলে। সে চায়নি আসন্ন জ্বালা পোড়ার মধ্যেও পড়ে মেয়েটার কোনো ক্ষতি হোক। সম্ভবত মেয়েটা অক্ষতই আছে। বোবা ইয়াকুব আরেকটুর জন্যে সমস্যা বাঁধিয়ে দিত। আর কেউ না চিনুক তাকে, ওভাবে দেখেও ইয়াকুব ঠিকই চিনতে পেরেছিল। সেটাই স্বাভাবিক। দিনের পর দিন যে শরীরটা ভোগ করত সেটা অন্য যে কারোর চেয়ে তার কাছে বেশিই চেনা। সুতরাং বোবাকে ধোঁকা দিতে পারেনি। পুলিশের কারণে সে কিছু করতেও পারেনি। তাকে মাটিতে ফেলে দুজন মানুষ চেপে ধরে রেখেছিল। নিচতলা দিয়ে বের হওয়ার আগে শেষবারের মতো দোতলায় যায় সে আগুন লাগাতে। মুস্কানের জন্য সবচেয়ে কঠিন কাজ ছিল এটাই। কাঠের মেঝে আর সিঁড়ি, বাড়িতে প্রচুর কাঠের আসবাব, গ্যাস বার্নার আর অ্যালকোহলের কারণে আগুনটা ধরানোটা এমন কোনো ব্যাপারই ছিল না। কিন্তু বাড়িটার প্রতি একটা মায়া জন্মে গিয়েছিল তার। কয়েক বছরে বাড়িটা সত্যিকার অর্থেই ঠিকানা হয়ে উঠেছিল তার। নিজের ঠিকানা ধ্বংস করা মোটেও সহজ কাজ নয়। তারপরেও সেটা করতে হয়েছে। আর এটা করতে গিয়ে একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এসেছিল ভেতর থেকে। সে বুঝতে পেরেছিল এই জীবনে আর স্থায়ী ঠিকানা বলে কিছু থাকবে না। আন্দিজের পর থেকে সে থিতু হতে পারেনি। অনেক চেষ্টা করেছে, আমেরিকা ছেড়ে চলে এসেছে ঢাকায়, তারপরও সে টিকতে পারেনি। সুন্দরপুরও তার জন্যে শেষ পর্যন্ত আরেকটি ফেলে আসা অধ্যায় হয়ে গেল। সব প্রস্তুতি শেষে সাফিনার শাড়িটা গায়ে জড়িয়ে নেবার পর তার প্রিয় রেড ওয়াইনের একটি বোতল নিয়ে ঢকঢক করে কিছুটা পান করে। বাকিটুকু ঢেলে দেয় মাথায়। রক্ত সদৃশ্য রেড ওয়াইন মাথা থেকে সারা মুখে ছড়িয়ে পড়ে। তারপরেই গভীর করে দম নিয়ে নিচতলায় নেমে যায় চিৎকার দিতে দিতে। গ্রামোফোনে তার চিৎকার সবাইকে আরেকবার ধোঁকা দিতে সক্ষম হয়। মুস্কান ভেবেছিল তাকে গাড়িতে করে হাসপাতালে নিতে কমপক্ষে দুজন পুলিশ থাকবে গাড়িতে, কিন্তু তা হয়নি। মাত্র একজন ড্রাইভারকে কায়া নিয়ে এমন কোনো কঠিন কাজ নয়, বিশেষ করে গুলিভর্তি পিস্তল তার হাতে থাকলে। রাস্তার পাশে একটা ঝুপড়ির পাশে জিপটা থামালো সে। সুন্দরপুর থেকে গাড়ি চালিয়ে অসংখ্যবার এ পথ দিয়ে ঢাকায় গেছে। পথের দুধারে সবই তার চেনা। এই ঘরটি কাঠ কিংবা এরকম কিছু রাখার জন্য ব্যবহৃত হয়, ওটা বন্ধ। চারপাশে কোনো প্রাণীর চিহ্ন নেই। পিস্তলটা হাতে নিয়ে জিপ থেকে নেমে পড়ল। ঝুপড়িটার পেছনে একটা ডোবা আছে। জায়গাটা বেছে নেবার দুটো কারণের মধ্যে এটা অন্যতম। ঝুপড়ি ঘরটার পেছনে গিয়ে শরীর থেকে শাড়িটা খুলে ফেলল। অন্ধকারে নেমে পড়ল ডোবায়। শীতের এমন রাতে তীব্র ঠান্ডা পানি তাকে বিন্দুমাত্র কাবু করতে পারল না। এর চেয়ে বেশি ঠান্ডায় বেঁচেছিল সে। একদিন নয়, দুদিন নয়, প্রায় 2.5 মাস। বুক সমান জলে নেমেই কয়েকবার ডুব দিল নগ্ন মুস্কান। এখন যদি নির্জন এই রাতে কেউ তাকে দেখেও ফেলে, ভূতপেত ছাড়া আর কিছুই ভাববে না। হাত, মুখ আর শরীর থেকে ফেসিয়ালের প্যাকগুলো ঘষে ঘষে মুছে ফেলার চেষ্টা করল। কিছুক্ষণ পর ডোবা থেকে উঠে দ্রুত পরে নিল সালোয়ার কামিজ। জিপে উঠে বসলো আবারও। তবে এই গাড়িটা বেশিক্ষণ ব্যবহার করতে পারবে না, তাকে দ্রুত এটা পরিত্যাগ করতে হবে। গাড়ির হুইল ধরে রাস্তার দিকে চোখ রেখে একটু ভেবে নিল মুস্কান। এই মুহূর্তে যাবার মতো একটা ঠিকানাই আছে, আর সেটা অন্য একটি জরুরি কাজ করার জন্য উপযুক্ত জায়গা। সুন্দরপুরের জমিদার বাড়িটি চিতার মতোই জ্বলে পুড়ে খাক হয়ে গেছে।
খবর পাওয়ার 40 মিনিট পর ফায়ার সার্ভিসের একটা গাড়ি চলে এলেও ততক্ষণে পুরো বাড়িটিতে আগুন এমনভাবে ছড়িয়ে পড়ে যে দুটো হোস পাইপ দিয়ে আগুন নেভানোটা বাল খিল্ল বলেই মনে হয়েছে স্বয়ং ফায়ারম্যানদের কাছে। বলতে গেলে সারা রাত ধরেই আগুন জ্বলেছে, আর সেই দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে অল্প কিছু মানুষ। রাতকানা মেয়েটিকে বাড়ির বাইরে নিয়ে আসার কিছুক্ষণ পরই তার জ্ঞান ফেরে। সে যা বলল তা শুনে এসপি মনোয়ার এবং থানোয়ার ওসি হতভম্ব। তার সামনে দিয়ে তাদের চোখে ধুলো দিয়ে রীতিমতো বোকা বানিয়ে মুস্কান জুবেরি সটকে পড়েছে, আর তাকে পালিয়ে যেতে সাহায্য করেছে স্বয়ং পুলিশ। থানার যে গাড়িটা করে মিসেস জুবেরিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সেই গাড়ির ড্রাইভার আধ ঘন্টা পরে সে জানায় কি ঘটনা ঘটে গেছে। মনোয়ার হোসেন এসব শুনে হতবাক হয়ে থেকে বেশ কয়েক মিনিট। আগুনে পুড়ে ঝলসে যাওয়া একজন মহিলা কিভাবে এটা করতে পারল, তার তো বেঁচে থাকা নিয়েই সন্দেহ ছিল। ড্রাইভার অবশ্য জানত না পোড়া মেয়েটি মুস্কান জুবেরি। এসপি আর ওসি যখন তাকে এটা বলল, সে চুপ মেরে গেল। পুরো ব্যাপারটাই পুলিশের কাছে রহস্যময়। তারা এর কোনো ব্যাখ্যা খুঁজে পেল না। মুস্কান জুবেরি কিভাবে আগুনে পড়ার ধোঁকা দিতে পারল সেটা মাথায় ঢুকছে না। রাত 2টোর দিকে ব্যর্থ মনোরথে নিজের কোয়ার্টারের দিকে ফিরে আসে এসপি, আর সুন্দরপুরের ওসি তার লোকজন নিয়ে নেমে পড়ে বাড়িটার আশেপাশে তল্লাশির কাজে। দুজন কনস্টেবলকে মেইন গেটে পাহারায় বসিয়ে দেয়। দোতলা বাড়িটা থেকে ভেতরে ভেঙে পড়লেও সম্মুখভাগটি তখনও দাঁড়িয়েছিল। আগুনের শিখা নিভে গেলেও ছাইচাপা আগুন জ্বলেছে ভোর পর্যন্ত। ভোরের আজান যখন ভেসে আসছিল দূরের কোনো মসজিদ থেকে, তখনই একটা ঘটনা ঘটে বাড়ির পেছনের বাগানে। সেই সময় পুলিশের লোকজন জোড়াপুকুর পাড়ের পাশের জলাশয়ের মধ্যে কুমিরগুলো খুঁজে পেয়েছে মাত্র। বিশাল জলাশয়ের একটি অংশ কাঁটাতারে বেড়া দিয়ে আলাদা করা, তার মধ্যে বিচরণ করতে দেখে বেশ কয়েকটি কুমিরের বাচ্চাকে। এটা নিয়ে সবাই যখন ব্যস্ত, ঠিক তখনই এক কনস্টেবল চিৎকার করে ওঠে বাড়ির পেছনে থাকা ঔষধি বাগান থেকে। ওসি নিজে পরিমরি করে তার লোকজন নিয়ে ছুটে যায় সেখানে। তারা গিয়ে দেখতে পায় বাগানের একটা ঝোপের আড়ালে ঘাসের উপরে ভারী কম্বলে ঢাকা একটি লাশ। মুখটা দেখেই ওসি চিনতে পারে এটা নূরে সফা। তার শরীরে আঘাতের কোনো চিহ্নই নেই, একেবারে অক্ষত, যেন ঘুমিয়ে আছে। এসআই আনোয়ারই প্রথমে খেয়াল করে সফার বুক ওঠানামা করছে মৃদু মৃদু। সঙ্গে সঙ্গে ডিবির এই কর্মকর্তাকে পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হয় সদর হাসপাতালে। এসপিকে ঘুম থেকে জাগিয়ে ফোন করে এ ঘটনা জানানো হয়। কথাটা শুনে মনোয়ার হোসেন যতটা না বিস্মিত হয় তার চেয়েও বেশি হাঁপ ছেড়ে বাঁচে। তাহলে নূরে সফা আগুনে পুড়ে মারা যায়নি, তাকে জীবিত উদ্ধারের কথা বলতে হবে এখন, আর এটাই তাদের মুখ কিছুটা রক্ষা করবে। সঙ্গে সঙ্গে ওসিকে ব্যাপারটা বুঝিয়ে বলে দেয় এসপি। ওসিও এটাই চাইছিল, তাকেও তো কিছু করে দেখাতে হবে। মুস্কান জুবেরি তাদের সামনে দিয়ে তাদেরই সহায়তায় পালিয়ে গেছে, এই ব্যর্থতা ঢেকে ফেলতে হবে। সুতরাং পুলিশ তাদের রিপোর্টে জানালো সফাকে নিচতলার বাড়ির ভিতর থেকে অক্ষত উদ্ধার করা হয়েছে। এই কাজ করতে গিয়ে ওসি আর এসআই আনোয়ারের জীবনের ঝুঁকি নিতেও কুণ্ঠিত ছিল না। স্বয়ং এসপি সাহেবের যোগ্য নেতৃত্বে এটা করা হয়। পরদিন সকালে সুন্দরপুরে সবাই জেনে গেল এই ঘটনাটি। তবে কী কারণে মুস্কান জুবেরি পালালো আর তার বাড়িটা আগুনে পুড়ে গেল সেটা নিয়ে কারোর কোনো স্পষ্ট ধারণা নেই। একজন মনের মাধুরী মিশিয়ে গল্প বলে যেতে লাগল। বলাই বাহুল্য গল্পগুলো মুখরোচক। তবে দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসে যখন দেখতে পেল রবীন্দ্রনাথ বন্ধ, তখন অবাক হয়ে এককে জিজ্ঞেস করে আসল কারণটা জানতে পারল না। ওই হোটেল আর জীবনেও খুলব না, বুঝলেন? মেজাজের সাথে কথাটা বলল রবীন্দ্রনাথের উল্টো দিকে টং দোকানি রহমান মিয়া। কেন, কি হয়েছে? একজন ভদ্রলোক উৎসুক হয়ে কথাটা জানতে চাইল। আরে হ্যাঁ, কি আমারে কইয়া গেছে কেন বন্ধ কইরা দিছে? ঝাঁজের সাথে জবাব দিল রহমান। দুজন ভদ্রলোক হতাশ হয়ে ফিরে গেল রাস্তার ওপাশে পার্ক করা গাড়ির দিকে। খাওয়ানের কি শখ, চোখ মুখ বিকৃত করে বলল দোকানি। গাড়ি লইয়া আইসা পড়ছে। ওয়াক্থু! এই ঘেন্নাটা বেশ আনন্দের সাথেই প্রকাশ করতে পারল সে। রহমান মিয়ার চোখে মুখে আনন্দ। সামনে রাখা গুড়ের পিণ্ডের উপর একঝাঁক মাছি বসে থাকলেও সেগুলো হাত দিয়ে তাড়ালো না। রবীন্দ্রনাথ কেন, ওই ডাইনিটা এখানে আর কখনো আসবে না।
কেশ খান বসে আছে বিছানার পাশে, তার পেছনে দাঁড়িয়ে আছে জাওয়াদ। তারা দুজনেই চেয়ে আছে বিছানায় বসে থাকা নূরে সফার দিকে। বাইরে সন্ধ্যা নেমে এসেছে। ঘণ্টাখানেক আগে সুন্দরপুর থেকে ফিরে এসেছে একদম অক্ষত শরীরে। বলতে গেলে তেমন কিছুই হয়নি তার, সম্পূর্ণ সুস্থ আছে এখন। উদ্ধারের পরপরই জ্ঞান ফিরে পায় সে। কোথাও কোনো ধরনের চোট পায়নি, তবে গত রাতের ঘটনার কিছুই মনে করতে পারছে না। ডাক্তার বলেছে তার কোনো সমস্যাই নেই, তবে কড়া ডোজের অজ্ঞাত একটি ড্রাগস দেওয়া হয়েছে। সবার রক্ত পরীক্ষা করলে সেটার পরিচয় জানা যাবে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ড্রাগসটি অচেতন করে দিয়েছিল তাকে। আপনার কিছুই মনে নাই? হতাশ হয়ে জানতে চাইল কেএসকে। কফির কাপে চুমুক দিতে ভুলে গেছে সে। মাথা দুলিয়ে জবাব দিল সফা। বিছানার উপর বসে আছে সে, তার হাতেও কফির কাপ। তবে জাওয়াদ কফি খায় না বলে তার হাত খালি। ওই বাড়িতে যে গেলেন এইটাও মনে করতে পারছেন না? মুখ তুলে তাকালো নূরে সফা। ওটা মনে আছে স্যার, মানে ওই বাড়িতে গেলাম, মহিলার সঙ্গে কথা বললাম, তারপর চুপ মেরে গেল। মহিলা আমাকে একটা অ্যালবামের মতো কিছু দিল। উদ্গ্রীব হয়ে চেয়ে রইল কেএস খান। সম্ভবত ছবির অ্যালবাম। একটা ছবির অ্যালবাম? জি স্যার, ছবির অ্যালবাম। কার ছবি? মুস্কান জুবেরির। মনে করার চেষ্টা করেও ব্যর্থ হলো সে। ওর ছোটবেলার ছবি। তারপর আর কিছু মনে করতে পারল না। দীর্ঘ নিঃশ্বাস ফেলল কেএসকে। সে বুঝতে পারছে সফার অবস্থা। একটা বইয়ে পড়েছিলাম এক ধরনের ড্রাগস আছে, এইটা যে যার উপরে অ্যাপ্লাই করে তার হয় মেমারি লস হইয়া যায়, নয় টেম্পোরারি মেমারি পুরো ইরেজ কইরা দেয়। এই জন্যে ড্রাগসটার কাজ শুরু করার কয়েক মিনিট আগে থেকে যে মেমারি আছে তাও নষ্ট হইয়া যায়। একটু থেমে আবার বলল সে, সব স্মৃতি টেম্পোরারি মেমোরিতে থাকে, তারপর সেটা পার্মানেন্ট মেমোরিতে চইলা যায়, বুঝলেন? সফা অবাক হলো। ডিবির ইনভেস্টিগেটর এইসব কথা কি করে জানে? এইগুলো বই থেকে পড়ে জানছি, শিশুসুলভ হাসি দিয়ে বলল কেএস খান। কিন্তু স্যার, যতটুকু মনে পড়ছে আমি ওখানে কোনো কিছুই খাইনি। ওই মহিলা আমার থেকে বেশ দূরেই বসেছিল। তাহলে এটা কিভাবে হলো? কোন কি? অবাক হলো কেএসকে। নতুন কোনো ব্যাখ্যা খুঁজতে লাগলো। কোনো রকম কন্ট্যাক্ট হয় নাই? আপনি কিছু মুখেও দেন নাই? মাথা দুলিয়ে সায় দিল সফা। যতটুকু মনে আছে এরকম কিছুই হয়নি। অ্যালবামটা খুলে পড়তে শুরু করেছি, তারপর সব কিছু কেমন ওলটপালট হয়ে গেল। অনেকক্ষণ চুপ করে রইল ডিবির সাবেক ইনভেস্টিগেটর। অ্যালবামটা দেওয়ানের আগে কি কি হয়েছে সব মনে আছে? অবশেষে জানতে চাইল সে। কপালের ডান পাশটা আঙুল দিয়ে ঘষল সফা। অনেকটাই মনে আছে, মানে আমি ঠিক শিওর না। থাক থাক, কষ্ট কইরা মনে করণের দরকার নাই। কয়েকদিন রেস্টে থাকেন, সব ঠিক হইয়া যাইব। মাথা নেড়ে সায় দিল নূরে সফা। মিসেস জুবেরি সব কিছুই নিজে থেকে বলছিল। আমি যেসব বিষয় নিয়ে সন্দেহ করছি তার সব কিছু পরিষ্কার করে দিয়েছিল। তাই নাকি? জি স্যার, মহিলাকে নিয়ে আমি যেসব সন্দেহ করছিলাম সব কিছু লজিক্যাল এক্সপ্লেনেশন দিয়েছিল। এইসব আপনার মনে আছে? হ্যাঁ, মনে আছে। এইটা কি ফটো অ্যালবাম দেওয়ানের আগে না পরে? আগে। গভীর ভাবনায় ডুবে গেল কেএসকে। তাইলে কি ওই অ্যালবামটার মধ্যেই মেকানিজম করছিল? অনেকটা আপন মনেই বিড়বিড় করে বলল সে। কি বলেন স্যার? নূরে সফা বুঝতে পারল না। আমার মনে হইতাছে ওই মহিলা অ্যালবামটার মধ্যেই কিছু করছিল। মাইনে আপনি তো কইলেন ওইটা ছাড়া আর কিছু টাচ করেন নাই। অ্যালবামের মধ্যে সবার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, সেটা কিভাবে সম্ভব? মুচকি হাসল মিস্টার খান। ওই যে আরব রজনীর কাহিনীতে আছে, বইটার প্রত্যেক পৃষ্ঠায় বিষ মাখায় রাখছিল। সবা বুঝতে পারল কি না সেটা বোঝা গেল না। আলতো করে মাথা নেড়ে সায় দিল সে। এই ধরনের পয়জন কিন্তু বহুত আছে, গুরু গম্ভীরভাবে বলল কেএস খান। একটু ওভারডোজ হইলেই বিপদ আসিল। নূরে সফা অনেকক্ষণ চুপ করে থেকে বলে উঠল, স্যার, ওই মহিলা 5 জন ভিকটিমকে আসলে কি করেছে বলে মনে করেন আপনি? কেএস খান পেছন ফিরে জাওয়াদের দিকে তাকালো।
ছেলেটা নিজের অভিব্যক্তি লুকোনোর চেষ্টা করতে গিয়ে পারল না, গলা চুলকে কাচুমাচু খেলো একটু। অর্গান পাচারের ব্যাপারে কি কোনো প্রমাণ জোগাড় করতে পেরেছেন ওই হাসপাতালের ডাক্তারের কাছ থেকে? মাথা দোলালো কেএস খান। দীর্ঘশ্বাস ফেলল সফা। এই কেসটা তাহলে আপনার আমার দুজনের জন্যই প্রথম ব্যর্থ কেস হয়ে গেল, তাই না স্যার? কেসকে নিঃশব্দে হাসি দিল নূরের সফা। একটু অবাকই হলো। কেসটা কইলাম সলভ, খালি আসামি ধরন বাকি। ওইটা করা যাইব, আপনি কোনো চিন্তা কইরেন না, সে ধরা পড়বই। ভুরু কুচকালো সফা। কেস সলভ মানে? আমরা তো জানি না মুস্কান জুবেরি ওই 5 জন ভিকটিমের সাথে কি করেছে। হাসি দিয়ে সফাকে আশ্বস্ত করল কেসকে, এইটা আসলে আমরা জানি। কথাটা বলে জাওয়াদের দিকে তাকালো। আপনারে পরে সব বলবো, এখন রেস্ট নেন। উঠে দাঁড়ালো সাবেক ডিবি কর্মকর্তা। আপনি জানেন? মাথা নেড়ে সায় দিয়ে আবারও আশ্বস্ত করল কেএস খান। তাহলে আমাকে বলছেন না কেন মুস্কান জুবেরি ওই 5 জন ভিকটিমকে কি করেছে, কেন করেছে? মুস্কান কোনো অর্গান পাচারের সাথে জড়িত না। আপনার ওই হাইপোথিসিসটা ভুল ছিল। পুরো কথাটা শোনার জন্য অপেক্ষা করল সে। মহিলা তার ভিকটিমদের শরীরের একটা অর্গান খাইয়া ফেলত। কি? কথাটা শুনে ভিড়মি খেল সফা। এরকম একজন রুচিবান মহিলা এটা কেন করবে? অবিশ্বাসে বলে উঠল সে। সফা যে আন্দিজের ঘটনাটা জানে না সেটা বুঝতে পারল। এই লম্বা গল্পটা এখন না বলে সরাসরি আসল প্রসঙ্গে চলে গেল। কারণ খুব কঠিন এক সিচুয়েশনে পইরা বাই অ্যাক্সিডেন্টসে ইনভেন্ট করেছে মানুষের শরীরে একটা বিশেষ একটা অঙ্গ খাইলে যৌবন ধইরা রাখা যায়। বিস্ময়ে চেয়ে রইল সফা। এটা তো পুরোপুরি আজগুবি কথা। মেনে নিতে না পেরে বলে উঠল, কুসংস্কার ছাড়া আর কিছুই না, বিকৃত মস্তিষ্কের কাজ কারবার। কেসকে কিছুই বলল না। আপনি এটা বিশ্বাস করেন স্যার? দেখেন, আমি হইলাম যুক্তির মানুষ, যুক্তি ছাড়া কিছুই বিশ্বাস করি না। যা দেখি নাই দুনয়নে তা মানি না গুরুর বচনে। আমিও স্যার। এইসব আজগুবি ফালতু কথা কে বলেছে? ওই ডাক্তার আসগার সাইদ। ও, ওকে আমি এমন শিক্ষা দেব, দাঁতে দাঁত চেপে বলল সফা। আমাদের সাথে রসিকতা? এসব কথা বলে ওই ডাক্তার আসলে অর্গান পাচারের ব্যাপারটা আড়াল করতে চাইছে স্যার। গাল চুলকালো কেসকে। অবিশ্বাস্য হয়ে চেয়ে রইল সফা। কে জানে কেএস খানের এই ভঙ্গিটির অর্থ কি? আপনি এই উদ্ভট গল্পটি বিশ্বাস করেন? কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, আমি কি বিশ্বাস করি না করি সেইটা বলার আগে আমার একটা কথা বলেন। আপনি তো মহিলার সামনে থেকে দেখছেন, বলেন তো ওর বয়স কত হইতে পারে? একটু ভেবে নিল সফা। কত হবে? 30, বড়জোর 35, এর বেশি হবে না, আমি নিশ্চিত। অবশ্য মহিলাকে দেখলে যদি কারো কম বয়সী মনে হয় তাহলেও দোষ দেওয়া যাবে না। দীর্ঘশ্বাস ফেলল কেএস খান। মুস্কান জুবেরির বর্তমান বয়স 66। সফার মনে হলো তার সাথে মশকরা হচ্ছে। 66 মানে? 60+6। সুন্দরপুরের এমপি আসাদুল্লাহ সারাদিন এতটা ব্যস্ত ছিল যে নিজের এলাকার খবর নিতে পারেনি। রাজনীতি এমনিতেই ব্যস্ততম একটি পেশা, তার উপরে ক্ষমতাসীন দলের এমপি হলে ব্যস্ততা বেড়ে যায় কয়েক গুণ। শীতকালীন সংসদ অধিবেশন চলছে। অনেকদিন পর আজ সংসদে বসেছিল কয়েক ঘন্টা। একসময় ঘুমিয়েও পড়েছিল। এ নিয়ে কলিগরা হাসাহাসি করেছে। নিজ দলের এক এমপি টিটকারি মেরে বলেছে, মাল টেনে এসেছে কিনা। কথাটা সে সহজভাবেই নিয়েছে, অন্তত বাহ্যিকভাবে, কিন্তু ভেতরে ভেতরে গজগজ করে উঠেছিল। হারামজাদা, আমি এখনও তোর মতো হতে পারিনি। কোথায় কি খেয়ে যেতে হয় সেটা ভালো করেই জানি। অবশ্য মুখটা এমন করে রেখেছিল যেন কি যে বলেন না বলেন ভাই, সেই টাইপের। যা হোক, রাত 9টার পর সংসদ ভবন থেকে বের হয়ে আরেক এমপির বাসায় গিয়ে মাল অবশ্যই টেনেছে। সেটা আর এমন কি, সবাই তো করে। কেউ স্বীকার করে, কেউ করে ভণ্ডামি। রাত 12টার পর ফাঁকা অ্যাপার্টমেন্টে ফিরে মেজাজটাই বিগড়ে গেল। সারাদিন এত কাজ করার পর যদি শূন্য বাড়িতেই ফিরে আসতে হয় তাহলে এত সব কিসের জন্য করছে?
তার বউ বাচ্চারা মনে করে এই দেশে মানুষ থাকে না, কানাডায় নিশ্চিত জীবনযাপন করে ওরা। এজন্য অবশ্য ওদেরকে খুব বেশি দোষও দেওয়া যায় না। 1/11 আগে ভাগে সে নিজের পরিস্থিতি আঁচ করতে পেরে অন্য অনেকের মতো বউ বাচ্চাকে ওখানে পাঠিয়ে দেয়। শত শত রাজনীতিকের বেগম সাহেবারা থাকেন বলে কানাডায় ওই জায়গাকে এখন লোকজন বেগমগঞ্জ বলে টিটকারি মারে। জামাকাপড় না খুলেই বিছানায় গিয়ে ধপাস করে শুয়ে পড়ল। পকেট থেকে দুটো সেলফোন বার করে রাখলো বালিশের পাশে। রাত 12টার পর সেলফোন বন্ধ রাখে, শুধু একটা বাদে। ওটার নাম্বার খুব কম লোকের কাছেই আছে। যাদের কাছে আছে তাদের কাণ্ডজ্ঞান অত নিচে কখনো নামবে না। রাত বিড়িতে আদর করে কম দরকারে ফোন করে প্রাইভেট লাইফে বিঘ্ন ঘটাবে। চোখ বন্ধ করে পড়ে থাকলো কয়েক মুহূর্ত। টের পেল মাথাটা খুব ধরে আসছে। সে জানে যথেষ্ট মদ পেটে না গেলে তার এরকম হয়। অন্যের মদ খেতে বসে একটু ভদ্রতা করেছিল বলেই এই অবস্থা। এখন আরেকটু না খেলে সারা রাত এমন মাথা ব্যথা নিয়েই বিছানায় পড়ে থাকতে হবে। অবশেষে বিছানা ছেড়ে উঠে ফ্রিজ থেকে পাসপোর্টের একটি বোতল আর গ্লাস নিয়ে আবারও ঢুকলো বেডরুমে। বিছানার পাশে সোফায় বসে কিছুটা পানিও ঢেলে চকচক করে পান করল। বোতলটা রাখলো সোফার পাশে মেঝেতে। কয়েক মুহূর্তেই ওষুধের মতো কাজ করলো যেন। মাথা ব্যথাটা চলে গেল পুরোপুরি। আর একটু পান করার লোভ সামলাতে পারল না। বেশি খেলে তার খুব একটা সমস্যা হয় না, কম খেলেই যত বিপত্তি। মাথা ব্যথা কেটে যাওয়ার পর সমস্ত ক্লান্তি অপসারিত হতেই মনে হলো সুন্দরপুরের খবর নেওয়া দরকার। গতকাল এসপিকে ফোন দিয়েছিল ঘটনাটা কি জানার জন্যে, কিন্তু হারামজাদারা তার ফোন ধরেনি। ওকে 1 সপ্তাহের মধ্যেই ট্রান্সফার করতে হবে। পরক্ষণেই ভুল ভাঙল তার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রভাবশালী একজনের কারণেই তার বিশ্বস্ত আর ঘনিষ্ঠ এসপি এ কাজ করতে বাধ্য হয়েছে। এমনকি তাকেও হাত পা গুটিয়ে রাখতে হয়েছে ওই লোকের ভয়ে। নইলে মুস্কানকে সাহায্য করা তার জন্য কোনো ব্যাপারই ছিল না, বরং তার গোয়ার্তুমি আর অধৈর্যের কারণে যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেটা ঘোচানোর সুযোগ পাওয়া যেত মেয়েটার বিপদে সাহায্য করে। মুস্কানের কথা ভাবতেই একটা প্রশ্নের উদয় হলো তার মনে। সে কি এমন করেছে যার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওই লোক ক্ষেপে আছে? কিছুক্ষণ ভেবেও আন্দাজ করতে পারল না। ঠিক করলো আগামীকাল সকালে যেভাবেই হোক এসপির সাথে যোগাযোগ করে এটা জেনে নেবে, যদি আদৌ সে সবটা জেনে থাকে। হঠাৎ করে শোয়ার ঘরের খোলা দরজার দিকে তাকালো। বাইরের প্যাসেজ আর ড্রয়িং রুমের আলো নেভানো। আশাদুল্লাহ নিশ্চিত অ্যাপার্টমেন্টে ঢোকার সময় সবগুলো বাতি জ্বালিয়েছিল। একটু আগে যখন ফ্রিজ থেকে ওয়াইনের বোতলটা নিয়ে এলো তখনও বাতি জ্বলছিল। পরক্ষণেই আবার অনিশ্চয়তায় পড়ে গেল সে। মাতাল হিসেবে এরকম ভুল হতেই পারে। মদের গ্লাসটা নিয়ে উঠে দাঁড়ালো। দরজার সামনে এসে ডান বামে তাকালো সে। এই সুরক্ষিত অ্যাপার্টমেন্টে কে ঢুকবে? অসম্ভব। মুচকি হাসল আসাদুল্লাহ। ক্ষমতাবানদের নিরাপত্তাহীনতা বোধ একটি বেশিই থাকে, যেটা বাইরের লোকজন বুঝতে পারে না সবসময়। শোবার ঘরের বাইরে প্যাসেজের বাতিটা জ্বালিয়ে দিয়ে সোফায় এসে বসলো আবার। গ্লাসটা খালি করে ভরে নিল আরেক দফা। কিছুক্ষণ পর টের পেল মদ কাজ করতে শুরু করেছে। কেমন হালকা হয়ে এসেছে মাথাটা, চোখ দুটো ভারী হয়ে আসছে। গ্লাসটা খালি করে সোফার হাতলের উপর রেখে দিয়ে ঘরের বাতি নিভিয়ে দিল। বিছানায় শুয়ে পড়ল চিত হয়ে। একটু পর কিছু একটা টের পেয়ে খোলা দরজার দিকে তাকালো সে। ওখানে দাঁড়িয়ে আছে এক আবছা নারী মূর্তি। কে? অবয়বটি আস্তে আস্তে হেঁটে তার বিছানার কাছে চলে এলো। ঘরের বাতি নেভানো বলে পরিষ্কার দেখতে পাচ্ছে না। বাইরের আলোয় অবয়বটি আবছায়া মূর্তি দেখে তার মনে হলো এই নারী তার অনেক দিনের চেনা। কে? মুখ দিয়ে কথাটা বের করতে পারল। মুস্কান। ঘর ছাড়া এই পাগলটাকে কেমন করে কে গো ডাকে করুণ গুঞ্জরি। নারী কণ্ঠটি প্রায় ফিসফিসিয়ে সুরে বলে উঠল, যখন বাজিয়ে বিনা বনের পথে বেড়াই সঞ্চরী। আসাদুল্লাহর কাছে মনে হলো সে একটা সুন্দর স্বপ্ন দেখছে। তার সামনে যে নারী দাঁড়িয়ে আছে তার সান্নিধ্য পাওয়ার জন্যে সে কতটা ব্যাকুল তা কেউ জানুক আর না জানুক সে নিজে তো জানে। এই নারী তাকে পাগল করে তুলেছে, বারবার ফিরিয়ে দিয়ে অপমান করেছে তাকে। শেষে দীর্ঘদিন অপেক্ষা করার পর মরিয়া হয়ে জোর খাটাতে শুরু করেছে ইদানিং, কিন্তু তাতেও কাজ হচ্ছে না।
মুস্কান এমন ভাব করে যেন তার সমস্ত হম্বিতম্বি শিশুদোষ পাগলামি ছাড়া আর কিছুই না। নারী মূর্তিটি তার মুখের ওপর কিছুটা ঝুঁকে এলো, যেন তাকে ভালো করে দেখছে। আসাদুল্লাহ আবছা আবছা দেখতে পেল মুখটি, সেই রহস্য, সেই দুর্দমনীয় আকর্ষণ, প্রলুব্ধকর চাহনি। ভয় পাচ্ছ? বলে উঠল মুস্কান। দেখো, আমি তোমার ঘরে চলে এসেছি। তোমার জায়গায় আমি হলে প্রাণ খুলে গাইতাম, এসো এসো আমার ঘরে এসো। সুরে সুরে গানটা গেয়ে আচমকা থেমে গেল। তোমার কাছ থেকে অবশ্য এটা আশা করাটাও বোকামি। তুমি একটা মাথা মোটা ভাঁড়। এমপি পিটপিট করে তাকালো শুধু। তুমি ভয় পাচ্ছ? বুঝতে পারল না তাকে কেন এ প্রশ্ন করা হচ্ছে। ভয় পাবার কিছু নেই, তুমি মোটেও খাওয়ার যোগ্য নও। তারপরে নিঃশব্দে হেসে উঠল সে। সেই হাসির অর্থ বুঝতে পারল না আসাদুল্লাহ। গভীর ঘুমে তলিয়ে যাবার সময় মুস্কানের আদর মাখা কণ্ঠটি। তুমি নিশ্চিতে ঘুমাও, আমি তোমাকে খাবো না। ঢাকায় আসার পরদিনই অফিস চলে গেল নূরে সফা। ইচ্ছা করলে কয়েকটা দিন বিশ্রাম নিতে পারত, কিন্তু ব্যাচেলার মানুষের আর যাই হোক নিজের ঘরে বেশিক্ষণ থাকতে ভালো লাগে না। তাছাড়া এমন কিছু হয়নি যে বিশ্রাম নেবার দরকার আছে। অফিসে এসেই কয়েকজন কলিগের সাথে দেখা করে নিজের ঘরে গিয়ে কয়েকটি পত্রিকা নিয়ে বসল। কমিশনার এলে তাকে পুরো ব্যাপারটা ব্রিফ করতে হবে। পত্রিকাটা খুলতেই তার সহকারী জাওয়াদ ঘরে ঢুকল। তার মধ্যে এক ধরনের অস্থিরতা দেখতে পেল সফা। স্যার, ঘটনাটা শুনেছেন? কি? সুন্দরপুরের এমপি মারা গেছে গত রাতে। ভুরু কুঁচকে ফেলল সে। কিভাবে মারা গেল? কোথায় মারা গেল? হার্ট অ্যাটাকে স্যার, নিজের ফ্ল্যাটে। ব্যাপারটা খুব কাকতালীয় হয়ে গেল না? পত্রিকা নামিয়ে রাখল সে। গত পরশু সুন্দরপুরে এত বড় একটা ঘটনা ঘটল, আবার গত রাতে এই এলাকার এমপি মারা গেল। স্ট্রেঞ্জ। স্যার, দুটো ঘটনা মোটেই কাকতালীয় নয়। আমি নিশ্চিত এটা মুস্কান জুবেরির কাজ। কি? আঁতকে উঠল সফা। কি বলতে চাইছো? ওই মহিলা ধরা পড়ার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। তাছাড়া তুমি বলছো এমপি হার্ট অ্যাটাকে মারা গেছে। তাহলে মুস্কান জুবেরিকে সন্দেহ করার কারণ কি? স্যার, সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। খবরটা শোনার পর আমিও ভেবেছিলাম কাকতালীয় হতে পারে, কিন্তু টিভিতে নিউজটা দেখার পর বুঝলাম ওই মুস্কান জুবেরি করেছে। একটু খুলে বলবে? অধৈর্য হয়ে উঠল সফা। এমপি আসাদুল্লাহ কোথায় থাকে জানেন স্যার? না। গুলশানের একটি ফ্ল্যাটে। আর ওই ডাক্তার আসকার সাইদও থাকেন একই অ্যাপার্টমেন্টের বিল্ডিংয়ে। মাই গড! অস্ফুট স্বরে বলে উঠল সফা। মুস্কান জুবেরিকে ধরা না গেলেও নূরে সফা বেশ বাহবা পেল ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে। এমনকি শেষ ভিকটিম হাসিবের মামা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রভাবশালী ব্যক্তিটিও ফোন করে তাকে ধন্যবাদ জানিয়েছে। যে কেসটার কুলকিনারা কেউ করতে পারেনি, সামান্য অগ্রগতিও দেখাতে পারেনি, সেখানে সফা যতটুকু করেছে তা তো বিস্ময়করই বটে। হ্যাঁ, আসামিকে ধরা যায়নি, তাতে কি? তাকে ধরার কাজ এখনও অব্যাহত আছে। যে কোনো সময় ওই মহিলাকে ধরা সম্ভব হবে। কর্তাদের এমন কথায় অবশ্য সফা মনে মনে একমত হতে পারেনি। তার ধারণা মুস্কান জুবেরি চিরকালের জন্য ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। এর পক্ষে যুক্তি দিতে পারবে না সে, তবে এটাই তার দৃঢ় বিশ্বাস। সুন্দরপুরের এমপি মারা যাবার কথা শুনে এ নিয়ে কমিশনারের কাছে গিয়ে বলেছিল ঘটনাটা নিছক হার্ট অ্যাটাক নাও হতে পারে। একই ফ্ল্যাটে মুস্কানের ঘনিষ্ঠ ডক্টর আসকার থাকেন। ওই ভদ্রলোক মুস্কানের প্রায় সব ব্যাপারই জানেন, যদিও 5 জন ভিকটিমের ব্যাপারটা তিনি জানতেন না বলেই দাবি করেছেন। সবার কাছ থেকে একথা শুনে কমিশনার বলেছেন ফরেনসিক রিপোর্টে যদি সন্দেহ কিছু থাকে তাহলে এটা নিয়ে তারা তদন্ত করে দেখতে পারে, কিন্তু নিছক একই ফ্ল্যাটে বসবাস করার জন্য এরকম সন্দেহ করাটা ধাপে টিকবে না। এই সন্দেহটা প্রমাণের জন্য শক্ত প্রমাণ দরকার। সফা সেই প্রমাণের জন্য অপেক্ষা করে শেষে হতাশ হয়েছে। এমপির মৃত্যুর কারণ হিসেবে ফরেনসিক রিপোর্টে যা উল্লেখ করা হয়েছে অতিরিক্ত মদ্যপানকে, সেটাও আবার সরকারি দলের হস্তক্ষেপের কারণে ধামাচাপা পড়ে গেছে। সেই রিপোর্ট প্রকাশ করা তো দূরে থাক, দেখবার সুযোগও হয়নি কারোর। সফা অনেক কষ্টে চেষ্টা করে শুধু এটুকু জানতে পেরেছে, সুতরাং এমপি আসাদুল্লাহর কেসটা নিয়ে এগিয়ে যাবার কোনো সুযোগ নেই।
তারপরেও ডাক্তার আসগার সাঈদের সঙ্গে দেখা করার জন্য গিয়েছিল, কিন্তু ব্যর্থ হয়ে ফিরে আসে। এমপি মারা যাবার পরদিনই ভদ্রলোক কি একটা কাজে আমেরিকা চলে গেছেন। কবে ফিরবেন কেউ জানেন না। বেশ কয়েকদিন হয়ে গেলেও কেএস খানের সাথে তার দেখা হয়নি। এর কারণ আরেকটি কেস নিয়ে তিনি ব্যস্ত হয়ে পড়েছেন। ডাক্তারের অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে সফা ফোন দেয় সাবেক ডিবি ইনভেস্টিগেটরকে। কেএসকে জানায় কয়েকদিন ব্যস্ত থাকার পর আজ বাড়িতে আছে বিশ্রাম নেবার জন্য। তার শরীর একটু খারাপ। কথাটা শুনে মুচকি হেসেছিল সে। মিস্টার খানের শরীর কবে ভালো ছিল মনে করার চেষ্টা করল, কিংবা কখনো সে তাকে বলেছে কিনা শরীর আজ ভালো মনে পড়ল না। স্যার, তাহলে আমি আসছি আপনার বাসায়, একটু গল্প করে যাই, অনেকদিন দেখা হয় না, বলেই ফোনটা রেখে দিল সফা। জমিদার বাড়িটি পুড়ে যাবার পর এমপি আসাদুল্লাহর মৃত্যু সুন্দরপুরকে একটু নাড়িয়ে দিল। 2 সপ্তাহ পরেই সবকিছু আবার স্বাভাবিক হয়ে উঠল। কেবল রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি বাদে। অদ্ভুত নামের রেস্টুরেন্টটি সেই যে বন্ধ হয়েছে আর খোলেনি। এর কর্মচারীরা কোথায় চলে গেছে, তাদের কে চলে যেতে বলেছে সেটা কেউ জানে না। এখনও অনেকেই রবীন্দ্রনাথের সামনে গাড়ি থামিয়ে হতাশ হয়ে দেখতে পায় দরজা জানলা সব বন্ধ। চমৎকার আর অদ্ভুত সাইনটাও জ্বলছে না। তাদের বেশিরভাগই রাস্তার ওপারে রহমান মিয়ার টং দোকানে গিয়ে জানতে চায় ঘটনাটা কী। শুরুতে এই এক কথা বলতে বলতে রহমান মিয়ার মেজাজটা প্রায়ই বিগড়ে যেত। লোকজনের এইসব প্রশ্ন করা যেন অচিরেই বন্ধ হয়ে যায়, সেই কামনাই করত মনে মনে। তবে দ্রুতই সে বুঝতে পারল ব্যাপারটা তার জন্য লাভজনক হয়ে উঠছে। যারা জিজ্ঞেস করতে আসে তাদের মধ্যে কেউ কেউ হতাশ হয়ে তার চায়ের দোকানের বেঞ্চে বসে সিগারেট চা খায়। তাই রহমান মিয়াও তার বিজনেসের পলিসি বদলে ফেলল। রবীন্দ্রনাথ সম্পর্কে খোঁজ করতে আসলেই সে এখন বলে, এই সামনের মাস থেকেই আবার চালু হইব, এরকম পাক্কা খবর নাকি তার কাছে আছে। কথা শুনে হতাশ কাস্টমাররা কিছুটা আশা নিয়েই ফিরে যায়। যাবার আগে কেউ কেউ তার বিখ্যাত গুড়ের চাও খায়, সেই সঙ্গে সিগারেট। ওদিকে আতর আলী প্রায় 1 সপ্তাহ হাসপাতালে থেকে বাড়ি ফিরে আসে। অল্পের জন্য বেঁচে গেলেও সুস্থ হতে খুব বেশি সময় নেয়নি সে। আবারও থানায় ইনফর্মার হয়ে কাজ করছে। তবে আগের মতো আর তুচ্ছ-তাচ্ছিল্য করা হয় না তাকে। হাজার হলেও নূরে সফার মতো জাঁদরের লোকজনের সাথে তার ঘনিষ্ঠতা রয়েছে, যাকে ওসি তো ওসি, স্বয়ং এসপিও সমীহ করে চলে। এর মধ্যে 2-1 বার সফা ফোন করে তার খোঁজ খবরও নিয়েছে। তার হাতে এখন যে নতুন মোবাইল ফোনটা আছে সেটা সফাই ঢাকা থেকে উপহার হিসেবে পাঠিয়েছে। এই উপহারের কথা সে সবখানে বলে বেড়ায়, লোকে যাতে বোঝে ওই নূরে সফা তাকে কি চোখে দেখে। এখনও সে রহমান মিয়ার দোকানে এসে চা খায়, সিগারেট কেনে, কিন্তু দোকানি আর তার অগোচরে তাকে নিয়ে আজে বাজে কিছু বলে না। সুন্দরপুরের রামাকান্ত মাস্টার ভাগ্যবশত উঠোনে বসে সকালে রোদ পোহাচ্ছিলেন একদিন। এমন সময় পোস্ট অফিসের পিয়ন এসে তার হাতে একটা মোটা প্যাকেট দিয়ে চলে যায়। ঢাকা থেকে এসেছে পার্সেলটি। প্রেরক মায়েজউদ্দিন খন্দকার নামের এক আইনজীবী। বিস্মিত মাস্টার ঘরে না গিয়ে উঠানে বসেই প্যাকেটটা খুলে দেখেন অলোকনাথ বসুর সম্পত্তির বেশ কিছু অংশ তাকে ট্রাস্টি করে দান করা হয়েছে। ঢাকায় গিয়ে আইনজীবীর সাথে বসে বাকি কাগজপত্র তৈরি করার জন্য তাকে অনুরোধ করে একটি চিঠিও দেওয়া হয়েছে, সেই সাথে ছোট্ট একটু চিরকুট। রমাকান্ত কামার বুঝতে পারলেন ওটা কার। অলোকনাথের নাতবউ সুন্দরপুর ছেড়ে চলে যাবার আগে বোবা ছেলেটার মাধ্যমে এরকম হাতের লেখা চিরকুট পাঠিয়ে তাকে জমিদার বাড়িতে ডেকে নিয়ে গিয়েছিল। মহিলার কাছ থেকে প্রস্তাবটা শুনে ভিড়মি খেয়েছিলেন মাস্টার। এত বড় সহায় সম্পত্তি হুট করে তার মতো একজনের কাছে কেন দিতে চাইছে? তার সাথে মিসেস জুবেরির কখনো কথাই হয়নি। সুন্দরপুরে আসার পর মহিলা 2-1 বার লোক পাঠিয়ে দেখা করতে বলেছিল, তিনি যাননি। প্রস্তাবটা শোনার পর অনেকক্ষণ চুপ করে থাকেন মাস্টার। কিছুটা ভয়ও পেয়েছিলেন, আর এই কথাটা মিসেস জুবেরির কাছে অকপটে বলেও ছিলেন তিনি। ভদ্রমহিলা তাকে আশ্বস্ত করে বলেছিল, এমপি আসাদুল্লাহকে নিয়ে তিনি যেন কোনো দুর্ভাবনায় না থাকেন। তার সামান্য পরিমাণ ক্ষতি করার মতো অবস্থাও থাকবে না ওই এমপি। মহিলার কথা অক্ষরে অক্ষরে সত্যি হয়েছে। গভীর দম নিয়ে চিরকুটটায় চোখ বোলালেন তিনি। খুব বেশি কথা লেখা নেই সেখানে।
সম্পত্তি খারাপ মানুষের হাতে পড়লে দেশের ক্ষতি, দশের ক্ষতি। ভালো মানুষের হাতে পড়লে মহৎ কিছুর জন্ম হয়। আপনি এ সম্পত্তি নিয়ে কি করবেন সে নিয়ে আমার মধ্যে কোনো সংশয় নেই। শুধু একটা ছোট্ট অনুরোধ, রবীন্দ্রনাথকে চমৎকার একটি লাইব্রেরি বানাবেন। বইয়ের চেয়ে শক্তিশালী খাবার এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। ওই লাইব্রেরিটা যদি রবীন্দ্রনাথের নামে হয় তাহলে আমি ভীষণ খুশি হব। একটা কথা মনে রাখবেন, এটা আমি আপনাকে দিইনি। রাশেদ জুবেরি তার জীবন বাঁচানোর জন্য আপনার কাছে চিরকালটাই কৃতজ্ঞ ছিল। সে হয়তো মুখ ফুটে সেটা কখনো বলতে পারেনি। ভালো থাকবেন। রামাকান্ত কামার শীতের নরম রোদে অনেকক্ষণ চুপচাপ বসে রইলেন। তার ঘোলাটে দু চোখে ঝলঝল করে ভেসে উঠল একটি দৃশ্য। ছোট ছোট ছেলেমেয়েরা বুকে বই খাতা জড়িয়ে দৌড়ে যাচ্ছে একটি স্কুলের দিকে। লাইব্রেরিতে মৌন পাঠকের দল ডুব মেরে আছে অন্য জগতে। উপন্যাসটি এখানেই শেষ হলো। উপন্যাসটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আশা করি আজকের গল্প খুব ভালো লেগেছে। গল্প ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আরও গল্প শুনতে চান তাহলে চ্যানেলের প্লেলিস্ট ভিজিট করতে পারেন। এরকম অনেক গল্প সেখানে পাবেন।